পাকনামি করছো আমার সাথে? বাংলা কথা বুঝো না? কি বিপদে পড়লাম? আমি পাকনামো কি করেছি তোমার জ্বালায়? আচ্ছা, আনছি। পূর্ণতা কথা মতো ওয়াশরুমের দরজায় এসে শাড়ি হাত এগিয়ে দিতেই পূর্ব ওকে টেনে ভেতরে এনে দরজার সিটকিনি তুলে দিল। পূর্ণতা আকাশ থেকে ভূমিতে পড়ার মতো আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। পূর্ব দুই ঠোঁট টিপে বাঁকা হেসে ভ্রু নাচিয়ে কিছু ইশারা করতেই পূর্ণতা ভীষণ লজ্জায় কুনো হয়ে ফ্লোরে তাকালো, মনে মনে আওড়ালো, নিজের গালে কষিয়ে মার পূর্ণতার বাচ্চা। তোর এই বেটা তো দিন দিন ফাজিল হয়ে যাচ্ছে। কার খাপ্পায় পড়লি? এইবার নে ঠেলা সামলা। সকাল 7টা বাজতেই বনানীর উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়েছে পূর্ব। বাড়িতে পূর্ণতা সবার সাথে সকালের নাস্তাটা সারলেও পূর্ব যে খেয়ে যায়নি এ নিয়ে ভীষণ চিন্তাগ্রস্ত। পলাশ ও আসিফ তার দুই ভাইকে নিয়ে অফিসে চলে গেছে। আয়েশার চলে গেছে ডাক্তারের কাছে রেগুলার চেক আপ করতে। মেজ চাচি এসে রুমের দরজায় নক করে জানালো, আমরা একটু শপিংয়ে যাচ্ছি। পূর্ণতা, তুমি কি আসবে? পূর্ণতা ভাবনা ছাড়াই জানিয়ে দিল, না চাচি, আপনারা যান, আমি আরেকদিন যাব। কেমন? মেজ চাচি কয়েকবার তোষামত করলো, এতে বিশেষ কোনো লাভ হলো না। পূর্ণতা বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে, সিলিংয়ের দিকে চোখ স্থির রেখে। এসিটা বাড়িয়ে গায়ে কাঁথা টেনে দিয়েছে। পূর্বকে একটা কল করবে, বাইরে থেকে কিছু খেয়েছে কিনা জিজ্ঞেস করবে। গতরাতে ফোনটা সিম শুদ্ধ দিয়েছে পূর্ব। পূর্ণতা ফোনটা হাতে নিয়ে কয়েকবার কল লিস্টে চাপ দিতে চেয়েও দিল না। এত অস্বস্তি হচ্ছে কেন? পূর্ব ওকে হাইট রাখছে, এ ব্যাপারে সম্পূর্ণ ক্লিয়ার। ব্রিফ দিয়েছে একদিন। পুরো দুনিয়া জানাবে ওয়াসিফ পূর্ব বিয়ে করেছে, কিন্তু কাকে করেছে এ বিষয়ে কেউ জানবে না। পূর্বের রাজনৈতিক কার্যকলাপে আনিশাও সমানতালে ক্ষতির তালিকায় ভুগতে পারত, কিন্তু আদৌ পূর্ব ওকে গোপন করে রাখেনি। আজ কেন পূর্ণতার জন্য এত কড়াকড়ি নিয়ম? বাইরে যেতে চাইলেও বোরখা পরে মুখে নিকাব মেরে যাওয়ার লাগবে। ভার্সিটি যেতে চাইলে আগের দিন বাবার বাড়িতে দিয়ে আসবে, পরের দিন সেখান থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেবে। শপিংয়ে যাওয়ার একদম নিষিদ্ধ। যা কিছুর প্রয়োজন সব কিছু লিস্ট করে কেয়ারটেকারকে দিয়ে দিবে। পূর্ব কাল রাতে বহু উদ্ভট নিয়ম তৈরি করেছে পূর্ণতার জন্য। চিন্তা অতুল গহ্বরে ডুবে যেতেই হঠাৎ ফোন বাজতে লাগলো পূর্ণতার। ধরপড় করে শোয়া থেকে উঠে বসতেই ফোনের দিকে তাকিয়ে উদাস হয়ে গেল সে। কালটা আনিশা করেছে। পূর্ণতা ফোনটা রিসিভ করে বেডে গা ছেড়ে দিয়ে বলে উঠল, হ্যালো। ভালো আছি। হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ। তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? এমনি কিছু না। আমি কি তোকে কল করতে পারি? পারো। তোর অসুবিধা হলে রেখে দেই, মনে হচ্ছে ঠেলে ঠেলে কথা বলছিস। না ঠিক আছে, বলো। একটু মাথা ধরেছে তো, এই জন্য এমন শোনাচ্ছে। কি বলিস? ফোনও রেখে দেই তাহলে, তুই ঘুমা। না বলো, অত ব্যথা নেই। আমার খুব যন্ত্রণা হচ্ছে পূর্ণতা। কিছুদিন ধরে অনুশোচনায় নিজেকে খুব অসহ্য লাগছে। তুই কি আমায় মুক্তি দিবি? পূর্বের ব্যাপারটা নিয়ে এখনো পড়ে আছো? আমি তো কবেই ভুলে গেছি। তবে অনুশোচনা আমার হওয়া উচিত। সেদিন তোমার গায়ে ওভাবে হাত তুলে খুব জঘন্য কাজ করেছি। আমাকে পারলে ক্ষমা করে দিও আপু। তুই কি আমাকে আরো ছোট করবি? কেন মাপ চাচ্ছিস বলতো? বড় হয়ে তোর সাথে যে আচরণ করেছিস সেগুলোর জন্য যদি পা ধরে ক্ষমা চাই তাও তো কম। তুই কি আমাকে ক্ষমা ভিক্ষা দিবি? আমি দিহানকে নিয়ে একটু বাঁচতে চাই পূর্ণতা, কৃপা কর আমার উপর। একটা শর্ত আছে, তাহলে করব। বলে ফেল। তোর পা ধরে সারাদিন বসে থাকতে বললেও আমি রাজি, তবুও আমাকে মাফ কর বোন। আমি দিহানকে আর কষ্ট দিতে পারছি না, মরে যাচ্ছি। তোমার আমার মধ্যে যত মনোমালিন্য হয়েছে সব কিছু মাটি দাও। আমরা ছোটবেলায় কিভাবে মিল দিয়ে খেলতাম মনে আছে? আনিশা স্বচ্ছ হাসি দিয়ে বলল, হ্যাঁ, দুজনের বৃদ্ধা আঙ্গুল মিলিয়ে গলা জড়িয়ে বসে থাকতাম। একদিন আসো আপু, তোমাকে দেখতে ইচ্ছে করছে। দিহানের ছুটি। এই পূর্ণতা, তোর কি মন খারাপ রে? কি হয়েছে খুলে বলতো। আপু ও আমার উপর নিয়মকানুন নিয়ে জোর দিচ্ছে। এ নিয়ে তোর মন খারাপ? তুই কি একটু মানিয়ে চলতে পারবি না?
এটা কি মানিয়ে চলো আপু? আচ্ছা বাদ দাও, দিহান ভাই কেমন আছে? ছুটি শেষ হতেই চলে গেল। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। রাতে 1 ঘন্টার জন্য কল করে তাও আমার মন তৃপ্তি পায় না। 1 ঘন্টা কি কোনো টাইম হলো বল? অসহ্য লাগে। কালকে একটু বকা দিয়েছি। আর কি মন খারাপ হবে? আমারই কান্না পাচ্ছে। আনিশা আপু একটু একটু করে পূর্বকে ভুলতে শুরু করেছে। যেখানে নিজের কোনো মূল্য নেই, তাকে আঁকড়ে রাখার কোনো মানে হয় না। আপুকে নিয়ে সব পুরনো অতীত এক নিমিষে ভুলে নতুনভাবে শুরু করতে মন সায় দিল। আমার মনের অস্বস্তিগুলো পূর্বের হালচাল না জানা পর্যন্ত শান্তি পাবে না। ঠিক করলাম পূর্বকে একবার কল করবই করব। ওর পার্টি জাহান্নামে যাক, আমি ওর খোঁজ না নিয়ে কল করা ছাড়ব না। যতবার কলের টোন টু টু করে যাচ্ছে, আমার হার্টবিট ফুল স্পিডে করাঘাত করছে। বিশাল প্রহরের মতো 7 জনম শেষে বুঝি পূর্ব কলটা রিসিভ করার সুযোগ পেল। রিসিভ করতেই ধমক মেরে বলল, নম্বর ব্ল্যাক লিস্টে ফেলবো? যদি লজ্জাবোধ থাকে কলটা সেকেন্ড টাইম করবে না। টুট টুট করে শব্দ হতে লাগলো। পূর্ব কলটা কেটে দিয়েছে। বাড়িতে থাকলে আমাকে জ্বালিয়ে মারে যেই লোক, বাড়ির বাইরে গেলে সে আমাকে চিনেও না। ভাবটা এমন যেন কোনো পর মহিলা এসে তাকে জ্বালাতন করছে। 2 গালে 10টা চর মারলেও আমার শাস্তি পূরণ হবে না ভাই। খাল কেটে মানুষ কুমিরকে ঘরে আনে, আমি যে একদম কোলে করে যত্ন করেছি। দুপুরের গোসল শেষে খাবারের জন্য ডাইনিং টেবিল থেকে ডাক আসে আমার। সাইমা মুখটা পটকার মতো কালো করে আমাকে নিয়ে ডাইনিং স্পেসের দিকে যাচ্ছে। ওর পোশাক দিকে এত লজ্জায় মাথা নুইয়ে চলতে হচ্ছে। হাঁটু পর্যন্ত পিঙ্ক শর্ট প্যান্ট, হোয়াইট লেডিস টি শার্টের গলা টেনে বা কাঁধে হা করে রেখেছে। সেখানে চিকন পার্পল স্ট্রিপ দেখা যাচ্ছে। বুঝলাম বাড়িতে বয়স্ক কেউ নেই, তাই বলে ভাইদের সামনে এভাবে চলাফেরা। ডাইনিং টেবিলে পূর্বিকা আপু, ফুয়াদ, জাওয়াত, মিথুন বসে আমাদের অপেক্ষা করছিল। আমরা আসতেই সবাই খেতে শুরু করলো। পূর্বিকা আপু আমাকে ডেকে নিজের পাশের চেয়ারটাতে টেনে দিলেন। আমি বসতেই সাইমা আমার অপোজিট চেয়ার টেনে ফুয়াদের পাশে বসলো। আপু আমার প্লেটে মাছের টুকরো তুলে দিয়ে বললেন, ওই বদের সাথে কথা হয়েছে পূর্ণতা? সকালের বদমাইশটা না খেয়ে বেরিয়েছে, কি যে করি। আমি খাওয়া শুরু করলাম মিথ্যা কথা বলে। ও ব্যস্ত আপু, বলল পরে খাবে। খাওয়ার মধ্য পর্যায়ে যখন চলছিল, আমার মনে হলো পায়ের ওপর কেউ পা ছোঁয়াচ্ছে। আমি 1-2বার ব্যাপারটা ইগনোর করলাম, কিন্তু তৃতীয়বারের বেলায় সবার মুখের দিকে তির্যক দৃষ্টি দিলাম। যেই এখন আমার চাহনি দেখে থতমত খাবে, সেই পায়ে স্পর্শ করছে। সবাই কি সুন্দর নিরিবিলি খাচ্ছে, কিন্তু একজন আমার সাথে জঘন্য ফাজলামি করছে। আমি চট করে টেবিলের নিচে মাথা নুয়ে দেখি পাটা ফুয়াদের। পাশ থেকে খাওয়া থামিয়ে পূর্বিকা আপু বলে উঠল, পূর্ণতা কিছু হয়েছে? নিচে কি? আমি তাড়াতাড়ি মাথা উঠিয়ে জোরপূর্বক হাসি দিয়ে বলে উঠি, মশা কামড়াচ্ছে আপু, কিছু না। আমার কথা শুনে ফুয়াদের মুখে শয়তানি হাসি লক্ষ্য করলাম। ও আমার দিকে তাকিয়ে কেমন একটা সোচালো হাসি দিয়ে টিস্যুতে হাত মুছে চলে গেল। সবার খাওয়ার শেষে সাইমা দৃঢ় গলায় আমার পাশে এসে বলল, পূর্ণতা, আর ইউ ফ্রি? আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ। প্লিজ কাম ইন মাই রুম। পূর্বিকা আপু প্রথম দফায় খুব অবাক হলেও সাইমা ভাওতাবাজি করে বেশ দক্ষভাবে সামলে নেয়। আমি টিস্যু হাতে নিয়ে মুছে ওর রুমে যেয়ে দেখি রুমের ভেতর সাইমা নামের কোনো মানুষ নেই। পুরো রুম ফাঁকা, জানালার কার্টেন উঠছে। বিছানায় টেডি বিয়ার রাখা গোলাপি দেয়ালগুলোতে ওর শৈশব থেকে কৈশোরের ছবি সাজানো। খুব খটকা লাগছে। ও আমাকে রুমে ডেকে নিজে কোথায় গেল। আমি 2 মিনিট অপেক্ষা করে নিজের রুমের দিকে পা ঘুরিয়ে চলে গেলাম। চোখে মুখে পানি ছিটিয়ে ঘুমিয়ে পড়ার ধান্দা আমার। পূর্ণতা ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিয়ে ঘুরে দাঁড়াতেই চিৎকার দিতে দিতে চেয়েও দিতে পারল না। দরজার সাথে পিঠ ঠেকিয়ে
ভয়জনিত কণ্ঠে বলল, তুমি এখানে কেন? এখানে কি করছো? আমার ওয়াশরুমে কি? তুমি কখন এলে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আমি চিৎকার করে সবাইকে ডেকে আনবো। পূর্ণতা ভয় পেলেও বাইরে থেকে সেটা প্রকাশ করলো না। ফুয়াদ চালবাজি করে সাইমাকে দিয়ে এই কাজ করেছে এতক্ষণে। সমীকরণ মেলানো শেষ। ফুয়াদ ধুমিয়ে সিগারেট টানছে, নাক দিয়ে ভো ভো করে নিকোটিন ছাড়ছে। মুখ দিয়ে এক স্তব ধোঁয়া ছাড়তেই সদ্বিত কণ্ঠে বলে উঠল, ভাবি, আমি কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাচ্ছি না, সোজাসুজি বলছি, আপনাকে আমার ভালো লেগেছে। আই ওয়ান্ট টু হ্যাভ অ্যান ওয়ান নাইট স্ট্যান্ড উইথ ইউ। পায়ের নিচ থেকে সমস্ত শরীরে হিম হয়ে গেল পূর্ণতার। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোক গিলে দুবার গলা ভেজালো। পায়ে একজোড়া স্যান্ডেল পরে আসা উচিত ছিল। অন্তত স্যান্ডেলটা তুলে ওর গাল লাল করে দিলে একটু শান্তি লাগতো। পূর্ব নিজের বেডরুম থেকে ওয়াশরুমটা এত নিট অ্যান্ড ক্লিন রাখে, জুতা পরে বেড়ানোটা দৃষ্টিকটু লাগে। কিন্তু এখন একজোড়া স্যান্ডেল দরকার। দুহাতে দুটো স্যান্ডেল বসিয়ে এই কুত্তার গালে, মুখে, পিঠে ইচ্ছা মতো পেটানো গেলে ঠিক হবে। পূর্ণতা পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলে বলল, আমি যে তোমার বড় ভাইয়ের বউ সেটা ভুলে গেছো? তোমার ভাই যদি এই কথা শুনে তোমাকে কুত্তার মতো পেটাবে ফুয়াদ। আই ডোন্ট কেয়ার, আপনাকে না জানালেই তো হয়। তাছাড়া আই এম এ গুড বেড পারফর্মার। আমার সাথে একটা থাকলেই বুঝবেন পূর্বের চেয়ে আমি আপনাকে আনন্দ বেশি দিতে পারবো। পূর্ণতা চোখ বন্ধ করে নিজেকে আরও একবার সামলালো। পূর্ব যদি ভুলেও এই কথা শুনে ফুয়াদের কি কঠিন অবস্থা হবে পূর্ণতা কল্পনা করতে ভয় পায়। আপনি এত চিন্তা করছেন কেন? আমার সাথে একবার স্টে করলেই আপনি বুঝতে পারবেন। পূর্ব যা করতে পারেনি আমি সেটা আপনাকে দ্বিগুণ দিচ্ছি। পূর্ণতা শান্ত গলায় বলল, ফুয়াদ দেখো, আমি তোমার ভাবি হই। তুমি হয়তো ভাবছো আমি তোমার মতো মডার্ন জেনারেশনের মেয়ে। এটা ভুল। আমি ভালোই ভালোই বলছি, তুমি সভ্য ছেলের মতো এখান থেকে বেরিয়ে যাও। আমিও ওয়াদা করছি তোমার প্রথম ভুল ভেবে ওকে কিছু বলবো না। ফুয়াদ কপাল কুঁচকে সিগারেটের শেষ অংশটা হাই কুমোরে ফ্লাশ করে পূর্ণতার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, ভাবি যান, আপনাকে আমার ভালো লেগেছে, এটা আপনার সৌভাগ্য। আপনার শরীর তো দেখেন না, তাও কিভাবে কোমরের ওইটুকু অংশ দেখে মাথা নষ্টে ভুগছি সেটা বলতে পারছি না তো। দেখুন, আপনাকে প্রমিস করছি একটুও কষ্ট দিব না। পূর্ণতা এক চুলো তোয়াক্কা না করে ঠাস করে থাপ্পড় মারল ফুয়াদের গালে। ফুয়াদ রাগে গর্জে উঠবে তার আগে দরজার সিটকানি খুলে বেরিয়ে এসে বাইরে থেকে লাগিয়ে দেয় পূর্ণতা। ফুয়াদ ধামধাম করে দরজা ধাক্কাচ্ছে। দরজাটা মজবুত, তাহলে এতক্ষণে যে হুলুস থুলুস লাথি দেওয়া শুরু করেছে তাতে ভেঙে যাওয়ার কথা। পূর্ণতা নিজের কান্না আটকে রেখেও আটকাতে পারছে না। চোখ থেকে অশ্রান্ত অশ্রুগুলো পড়ছে। হাতের উল্টো পিঠে চোখ ডলে ফোনটা নিয়ে পূর্বকে কল করে। অনেকবার কল করার পরে পূর্ব ধরেছে। এদিকে ফুয়াদ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। এ বাড়িতে সবার রুমগুলো এত দূরত্ব বিশিষ্ট যে চিৎকার দিলেও কারোর কানে পৌঁছালো না। কেয়ারটেকারকে পাঠিয়ে খবর দেওয়ার লাগে। দুপুরের পর পূর্বিকার বাড়ি লন সাইডে চলে গেছে। বড়রা এখনো বাড়ি ফিরেনি। এই নিরুপায় সিচুয়েশনে পূর্ণতা দীর্ঘ শ্বাস ছেড়ে ফোনের স্ক্রিনে দ্রুত কিছু লিখে পাঠালো। তুমি আমার কল রিসিভ করো পূর্ব। ঠিক 2 মিনিট পরেই পূর্বের মেসেজ, I am busy in seminar. Please don't disturb me. I'll call you back. তুমি কোনো খবর জানো পূর্ব? পলক উত্তরের বদলে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। আয়শা করুণ চাহনিতে ছেলের দিকে তিরিক্ষি গলায় বলে উঠল। পূর্ব ভ্যাবাচাকা খেয়ে ভ্রু অসম্ভব কুচকে বলে, পূর্ণতাকে কি বলবো? আমার অনুপস্থিতিতে কিছু এবার হয়েছে? কথার উত্তরে পূর্বের বড় চাচি বলে উঠল। পূর্ব কিছু মনে পূর্ণতা বাড়িতে নেই, কুদ্দুসকে বলে গেছে 10 মিনিটের মধ্যে আসবে, এখনো আসেনি। হওয়ার ভঙ্গিতে তাড়াতাড়ি প্যান্টের পকেট থেকে ফোন বের করলো। ওহ শিট বলে হুঙ্কার দিয়ে হনহন করে সিঁড়ির দিকে চলে গেল। 3 সিঁড়ি একসঙ্গে ভেঙে উঠছে পূর্ব। রুমের নব ঘুরিয়ে দরজা খুলতেই দেখে রুম নিস্তেজ। পূর্ণতা সত্যিই নেই। প্রতিদিন নিয়ম করে রাতে
ফিরে পূর্ণতাকে দেখা পেলে সমস্ত ক্লান্তি শরীর নিংড়ে বেরিয়ে যেত। পূর্ণতা কেন এই কাজ করলো? কোথায় গেল? কেন তখন উতলা হয়ে কল করেছিল? বিছানায় উপুর হয়ে বালিশ আঁকড়ে শুয়ে আছে পূর্ণতা। রুমটা সবসময়ের মতো ঘুটঘুটে অন্ধকার করে লাইট নিভিয়ে রেখেছে। বিকেলে এই বাসায় ফিরেই স্বাভাবিকভাবে আচরণ করেছে, যেন কিছুই হয়নি। এমনিতেই সবাইকে দেখতে এসেছে। নুরানি পূর্ণতাকে পেয়ে খুশিতে গদগদ। রান্নাঘরে চলে গেছে, পছন্দসই খাবার তৈরি করেছে। টানা 2.5 ঘন্টার শাওয়ার নিয়ে শাড়ি পাল্টে নর্মাল সালোয়ার কামিজ পরেছে পূর্ণতা। বিয়ের পরেই প্রথম আবার সালোয়ার কামিজে। খোদেজা আর্জেন্ট একটা ডেলিভারি কেস সামলাতে হসপিটালে গিয়েছে। পূর্ণতার বাবা পূর্ণতার আসার খবর শুনেই খুলনা থেকে রওনা দিয়েছে। আস্তে আস্তে ভোর 6টা। বর্তমানে খালি ফ্ল্যাট বাড়িতে অন্ধকারময় রুমে নিঃশব্দ রাত্রিতে শুয়ে আছে ও। নুরানি রুমের লাইট জ্বালিয়ে বলল, আপা খাইতে আসেন, ঠান্ডা হইয়া যাইব। লাইট অফ কর নুরানি, আমার খিদে নেই, প্রচুর ঘুম পাচ্ছে, তুই যা। আপা খালাই রাগ করব। করুক, তুই খেয়ে নে, আমার চিন্তা করবি না, আমি পরে খাবো। নুরানি লাইট অফ করে দরজা চাপিয়ে চলে যায়। বাইরে থেকে দূরের বিল্ডিংয়ের খুবই কম আলো ঢুকছে এই রুমে। পূর্ণতার মন চরমনাবস্থা খারাপ হয়ে আছে। সিএনজি জার্নিটা ভালো হয়নি ওর। রাস্তাঘাটে বাজে দশার জন্য মাথার ভেতর এখনো দপদপ করছে। হঠাৎ রুমের দরজা খুলেই শব্দটা এত আস্তে হলো যে পূর্ণতার মনে ভয় ভেবে পাশ ফিরে তাকিয়ে দেখল কানে কিছু অদ্ভুত শব্দ হলো। ঘুমে ঢুলুঢুলু চোখ দুটো দিয়ে অন্ধকারে তাকিয়ে বলল, নুরানি নুরানি প্লিজ যা, আমি খাবো না বলছি, বিরক্ত করিস না, তুই খেয়ে নে। পূর্ণতা আবার বালিশে মাথা লাগিয়ে সোজা হয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতে হঠাৎ ওকে কেউ পাজা কোলে তুলে বারান্দার দেয়ালে নিয়ে যায়। পূর্ণতার রাস্তা থেকে আসা উজ্জ্বল আলোতে দেখে পূর্বের মুখ, সাদা শার্ট, সাদাটে গাভার্ডিং প্যান্ট, দেয়ালে লম্বা হয়ে পূর্ণতাকে বুকের হাড়ের উপর টেনে নেয়। এলোমেলো চুলগুলোর আঙ্গুল দিয়ে সরিয়ে গাল ভরে অজস্র ঠোঁটে চুমু দেয়। সাদা শার্টের ভেতর থেকে বুকের কিছু উন্মুক্ত হয়ে আছে। পূর্ব ঠান্ডা গলায় বলে ওঠে, বাড়িতে সবাই তোমার জন্য চিন্তিত ছিল, একটাবার ওদের বলে যেতে। পূর্ণতা নিরুদ্বেগ ভঙ্গিতে পূর্বের বুকে মাথা এলিয়ে দিতেই পূর্ব ওর গালে হাত রেখে দিল। পূর্বের হাতের পিঠ হাত রাখতে যে পূর্ণতা সেখানেই চিপচিপে লাগলো। তৎক্ষণাৎ হাত সরিয়ে সেটা চোখের সামনে এনে দেখল রক্ত। ঝট করে পূর্বের বুক থেকে মাথা তুলে ওর হাত টেনে দেখল হাতের মুঠোবন্দি জায়গাগুলোতে রক্ত লেগে আছে। কাউকে বেধরম ঘুষালে যেমন ক্ষত হয়ে যায়, তেমন ক্ষত বিক্ষত হয়ে আছে হাতে। মুষ্টিবদ্ধ হাতের উঁচু জায়গাগুলোতে চামড়া উঠে রক্ত লেগে আছে। পূর্ণতা ধপ করে উঠে বসে ছটফট করে হাতটা চোখের সামনে এনে ফু দিতেই এমন ভঙ্গিতে অস্থির হয়ে উঠল যেন ব্যথাটা ওর করছে। ভীষণ উত্তেজিত কণ্ঠে বলে উঠল, তুমি ওকে মেরেছো না? ওকে মারলে কেন? এ কি করলে হাত? তোমাকে নিয়ে আমি কি করব? বলতে বলতেই 3 গুণ বেশি চাঞ্চল্য কামিজের শেষ কোণটা টেনে পূর্বের হাতের উপর চেপে ধরে। পূর্ব ভাবলেশীন ভঙ্গিতে মাথার নিচে হাতের তালু রেখে নিরুদ্যম কণ্ঠে বলল, মাথা ঠান্ডা, কিচ্ছু হয়নি, হাত ছাড়ো। পূর্ণতা চোয়াল কঠোর করে চোখ রাঙিয়ে একদম দৃষ্টিতে তাকালো। পূর্ব বাধ্য হয়ে নত যেন স্বীকার করে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। পূর্ণতা মলম, অ্যান্টিবায়োটিক লিকুইড ও তুলা এনে জায়গাটা খুব সাবধানে জীবাণুমুক্ত করে ভায়োডিন লাগিয়ে দিল। দোলনায় পূর্ব শোয়ার মতো করে চোখ বন্ধ করে শুয়ে থাকলে পূর্ণতা সব সামগ্রী রেখে এসে দেখে পূর্ব ঘুমিয়ে পড়েছে। একটা নরম পশমি কম্বল এনে পূর্বের পেট পর্যন্ত ঠেকে দিল পূর্ণতা। শহরের দুপুর টাইমে তীব্র তাপদাহ থাকলেও রাতের দিকে অদ্ভুত কাণ্ডের মতো এমন হিমভাব দেখা দেয়। তখন গায়ে কিছু না জড়ালে নির্ঘাত ঠান্ডা লাগতে বাধ্য। পূর্ব এমনভাবে চোখ বন্ধ করে শুয়ে আছে যেন গভীর তন্দ্রায় আচ্ছন্ন।
কিন্তু তাই বলে কি বারান্দায় শুতে দেয়া যায়? নতলার ফ্ল্যাটে বারান্দায় কেউ শুলে দূর দূরান্ত থেকে সহজে না দেখা গেলেও নিজের কাছেই তো কেমন অদ্ভুত লাগে। তাছাড়া এত তাড়াতাড়ি কেউ ঘুমায়? পূর্ব সারাদিন বাইরে কেমন ধকল সহ্য করতে থাকে, তাও যদি অনুমানের বাইরে, তবুও আন্দাজ করা যায় দৌড়ঝাঁপের চেয়ে সেটা কম না। দোলনাটা বেশ চওড়া ও দীর্ঘ, বেশ লম্বা ছিল বলে পূর্বের মতো বিশাল লম্বাটে মানুষ স্বাচ্ছন্দ্যে ঘুমের দেশে তলিয়ে গেছে। আচ্ছা, হাতে যেহেতু ক্ষত ছিল, শরীরের অন্যত্র কোথাও আঘাত লাগলেও তো পূর্ব সেটা বলবেই না। পূর্ণতা ঘুমের মধ্যেও ওর শার্টের কলার টেনে গলা কাঁধ দেখল, হাতের কোণে পর্যন্ত এগিয়েও ওপিট দুপিঠে চেক করলো। যাক, শান্তি, আর কোনো ক্ষত নেই। পূর্ণতাই একবার ভাবলো পূর্বকে ডেকে বিছানায় শুতে বলবে, পরক্ষণে চিন্তা করলো কি দরকার স্বার্থপরের মতো এত সুন্দর ঘুমটা ভাঙানোর। একদিন কষ্ট করে ঘুমালে কিচ্ছু হবে না। পূর্ণতার রিস্ক নিয়ে দোলনায় যতটুকু অংশ পূর্বে শোয়ার পর বাকি ছিল, সেটুকুই অংশই এক কাত করে পূর্বের দিকে ফিরে কম্বলে ঢুকে পড়ল। যদিও ভুলবশত সে ওকাত ফিতে যায়, তাহলে কোমর থেকে পিঠের হাড্ডি চুরচুর। কিন্তু এই মুহূর্তে পূর্বকে ছাড়া শোয়ার লোভ সে কোনোভাবেই সামলাতে পারবে না, কাজেই ঝুঁকিটা নিতেই হয়। ছোট্ট কুশনে মাথা হেলিয়ে পূর্ব সোজা হয়ে শুয়েছিল। পূর্ণতা ওর ডান পাশে এক কাঁধ হয়ে পূর্বের বুকের উপর হাত রেখে চোখ বন্ধ করল। সময় কতক্ষণ অতিবাহিত হয় পূর্ণতার খেয়াল নেই। হঠাৎ পূর্ব ওর দিকে ঘুরে দুহাতে এমনভাবে চেপে ধরল, পূর্ণতার দম কঠিনভাবে বন্ধ হয়ে আসলো। এরপর ওকে কিছু বলতে না দিয়ে ওকে সম্পূর্ণ ডান পাশ থেকে বাম পাশে শুইয়ে দিল পূর্ব। পূর্ণতা চমকানো দৃষ্টিতে বৃহৎ আকারের চোখ বড় করেছিল, মুখ হা করে অনবরত শ্বাস ছাড়তেই বলল, এ কাজ করলে কেন? যদি তোমার বাহুর পিষ্টনে মরে যেতাম। আল্লাহ এখনো ধরফর করছে। পূর্ব প্রশ্নটার ছিটে ফোটার গুরুত্ব না দিয়ে কম্বলটা টেনে পূর্ণতাকে আলতো করে জড়িয়ে চোখ বন্ধ করল। পূর্ণতাকে সেফটি দেওয়ার জন্যই মূলত পাশ পরিবর্তন করে দেয়াল ঘেঁষে শুয়েছে পূর্ব। দোলনাটা যতই চওড়া হোক, ঘুমের ঘরে পূর্ণতা যদি বাই চান্স তাল বিগড়ে উল্টে পড়ে, এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল ছিল। পূর্ব যদিও জানে সে ঘুমের মধ্যে পূর্ণতার নড়াচড়া অনুভব করতে পারে, তবুও সে তিল ফোঁটা রিস্ক নিতে চাইল না। পূর্ণতা এখনো বিস্ময় কাটতে পারেনি। একের পর এক বিরাট চমক খেয়ে যাচ্ছে, যার কোনো উত্তর সে পায়নি। পূর্ণতা বলল, তুমি আমাকে এপাশে আনলে কেন? তুমি ওপাশে থাকলে পড়ে যাবে। এটা কেমন হিসাব? আমি শুলে পড়বো আর তুমি শুলে পড়বে না? একটা মারবো, ঘ্যান ঘ্যান করা বন্ধ করবে, চুপচাপ ঘুমাও। পূর্ব আড়ম্বরপূর্ণ ভঙ্গিতে পূর্ণতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, কিন্তু নির্ধর ভাবে প্রশ্নটার উত্তর দিল না সে। পূর্ণতার দুহাতে নিজের দিকে এমন আঁকড়ে ধরেছিল যেন পূর্ব কোনোভাবেই পিছিয়ে না যায়, গেলেই ব্যথা পাবে। তার বাচ্চাটা কতদিন ধরে জ্বালাচ্ছিল, আমাকে এই ব্যাপারে বলনি কেন? পূর্বের মুখে আচমকা এমন কথা শুনে প্রচণ্ডরূপে শিউরে ওঠে পূর্ণতা। গলায় ঝাঁজটা যেন আগুনের লাভায় চুবানি খেয়ে তপ্ত স্ফুলিঙ্গের ছড়াচ্ছিল। পূর্ণতা খপ করে পূর্বের পিঠের শার্ট খামচে ভয় ধরে। পরপর গলার কটা ঠোক গিলে ধাতস্থ সুরে বলল, আস্তে পড়বো, রাতের বেলা মাথা গরম করো না। কি করছো ওকে? আদর করে চুমু খেয়েছি, কোলে এনে মাথায় হাত বুলিয়ে দিয়েছি, ঠিক করেছি না বলো? পূর্ব যত হাস্যকর ভাবে কথাটা উচ্চারণ করেছে, ঠিক ততটাই ভয়ানক কিছু ঘটিয়ে এসেছে ওখানে। কি কাণ্ড করেছে সেটা আজ নয়তো কাল এমনিতেই জানা যাবে, কিন্তু সাংঘাতিক কিছু যে করে এসেছে এতটুকু আজ করে প্রচণ্ড চিন্তান্বিত পূর্ণতা খুব কষ্ট করে চোখের পাতা বুজে ঘুমাতে চেষ্টা করলো। ও ঠিক কখন যে তন্দ্রাখুরে ডুবে যায় খেয়াল থাকে না পূর্ণতার। বাড়ির ফটক পেরিয়ে গ্রাউন্ড ফ্লোরের ঠিক ড্রয়িং রুমের শাশুড়ি ও দুই চাচিকে জড়ো দেখে পূর্ণতা, সবার মুখে থমথমে বিষণ্ণ ও করুণ চেহারা।
পূর্ব চুলের ব্যাকব্রাশ করতে করতে সিঁড়ি ধরে উপরে চলে যায়। এদিকে পূর্ণতার আগমনে আয়শা কিছুটা অভিমান গলিয়ে পূর্ণতাকে খাবার টেবিলের দিকে নিয়ে যায়। পূর্ণতা একটা ব্যাপার লক্ষ্য করে, পূর্বের বড় চাচি খুবই ছোটে আছে। রাগে উনার চোখ দুটো দপদপ করে উঠছে। তার পাশে বসা ছোট্ট চাচি তার পাশে বসা ছোট চাচি চোখ এমনভাবে রাঙিয়ে আছে যেন এক পলকের জন্য চোখের পাতা ফেলছে না। পূর্ণতা আশেপাশে কোথাও ফুয়াদ, জাওয়াদ ও সাইমাকে দেখতে পেল না। আয়েশা পাউরুটিতে অরেঞ্জ জেলি মাখিয়ে পূর্ণতাকে খেতে দিয়ে বলল। পূর্ণতা আয়েশার দিকে তাকিয়ে মিইয়ে যায়। রাতেও কিছুই খেয়ে ঘুমায়নি, এমনকি সকাল 7টা না বাজতেই পূর্ব এমন জোর খাটালো যে পূর্ণতার মা খদিজার রাগে পূর্বকে কটু কথা শুনালেন। এমনিতেই সে পূর্বকে দেখতে পারে না, তার উপর নাস্তা না খাইয়ে পূর্ণতাকে নিয়ে যাওয়ার কথা তুলতেই ভীষণ রেগে মেগে কথা শোনায় পূর্বকে। পুরো রাস্তায় পূর্ব টু শব্দটা না করলেও খদিজার আচরণ বেশ রুডই ছিল। অন্য কেউ হলে সম্পর্ক ছিন্ন করার কথা বলতো, পূর্ব সেটা করেনি। পূর্ণতা নাস্তা খেয়ে পূর্বের জন্য রুমে ট্রে নিয়ে গেলে পূর্বিকাকে পূর্বের পাশে বসে থাকতে দেখে। পূর্ব সোফায় বসে নিজের দিকে ঝুঁকে দুহাতে মাথা টেনে ধরে আছে, আর পূর্বিকা অনবরতকে শান্ত হতে বলছে। কাল রাতে পূর্ব যখন রুমের দরজা খুলে দেখে পূর্ণতা নেই, বুকটা খা খা করে ওঠে ওর। তীব্র অপরাধবোধে দরজা চাপিয়ে আলমারি খুলতেই হঠাৎ অদ্ভুত একটা শব্দ শুনতে পেয়ে স্থির হয়ে যায়। শব্দটা রুমের ভেতরে হচ্ছে, কিন্তু কোথায় থেকে হচ্ছে সেটা বুঝতেই পূর্ব কয়েক মিনিট চারিদিকে চোখ ঘোরালো। আবিষ্কার করলো ওয়াশরুমের দরজায় কেউ ঠক ঠক করে নক করছে। পূর্ব সতর্ক হয়ে দরজার পাশে এসে কান পেতে শুনতে পায় পুরুষালী গলা। অশ্রাব্য অকথ্য বিশ্রী ভাষায় গালাগালি করছে পূর্ণতার নাম ধরে, যার কথাগুলো ছিল এমন। একবার দরজা খুল পূর্ণতা, আজ যদি তোকে বেডে না আনি, তোর ভাব যদি চুরমার না করি, দেখিস। কিরে, দরজা খুল। নিজেকে কন্ট্রোল করতে পারেনি পূর্ব, ছিটকিনি টেনে দরজা খুলতেই দেখে ফুয়াদ ভেবেছিল পূর্ণতা হবে, তাই মুখে হাসি ঝিলিক ফুটে উঠেছিল। কিন্তু হরিণের জায়গায় বাঘকে দেখে ফুয়াদ তৎক্ষণাৎ ফ্লোরে লুটিয়ে হাত জোর করে মাফ চাইতে লাগলো। পূর্ব ছেড়ে দেওয়ার মানসিকতা নেই, না আছে নিজেকে সামলানোর মতো ক্ষমতা। এই মুহূর্তে দুনিয়া কাঁপিয়ে রন্ধে রন্ধে ওকে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার পৈশাচিক উদ্ভুত হয়েছে পূর্ব। কোমর থেকে চামড়ার মোটা বেলটা খুলে হাতে পেঁচাতে পেঁচাতে ব্যায়ামের মতো ঘাড় একাত করছে। ফুয়াদ তা দেখে জীর্ণ শীর্ণ ভঙ্গিতে তাড়াতাড়ি পূর্বের পা ধরে ক্ষমা চায়। ও জানে পূর্বের রাগ আর যাই হোক কোনো বিভৎস তাণ্ডব লীলার চেয়েও কম না। এক ফোঁটা দয়া ওর কাছে থেকে পাওয়া বৃথা। ফুয়াদ নিরুপায় হয়ে কেঁদে দেয়। ওর বাবা মাকে ব্যর্থ চেষ্টায় ডাকতে থাকে, কিন্তু কেউ শুনতে পায় না। পূর্ব রুমে ঢুকতেই দরজার নবে লক চেপে ঢুকেছে, তারপর ফলাফল শূন্য। এত চিল্লাচিল্লি তো লাভ নেই। এরপর যে দৃশ্য শুরু হয় তা যে কেউ দেখলে ভয়ে আর্তনাদে মুখের উপর হাত চেপে পালিয়ে যেত। পূর্ব প্রতিটি গালির, প্রতিটি অকথ্য ভাষার, প্রতিটি কটূক্তির জন্য পাই হিসাব চুকিয়ে ক্লান্ত দেহ নিয়ে পোশাক হাতে ওয়াশরুমে ঢুকে মাথায় রগে দারুণ উত্তপ্ত অনুভব করছে পূর্ব। শাওয়ার ছেড়ে দেয়ালে এক হাত রাখতেই হঠাৎ চাপা উত্তেজনায় ঠেলে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। শান্তি নেই মনে, আজ শান্তি নেই পূর্বের কর্মকাণ্ডে প্রচুর ক্ষেপে পলাশের উপর রাগ ছেড়েছে পরশ। ছেলেকে এমনভাবে পিটিয়েছে, এখন হাসপাতালে সিসিইউতে ভর্তি করতে হয়েছে ফুয়াদকে। ওর অবস্থা নাজুক, প্রচুর ব্লিডিং হচ্ছে। ডক্টর রক্ত বন্ধ করতে পারছে না, নাক থেকে রক্ত আসছে বিধায় ওর শ্বাসকার্য চালানো কঠিন হয়ে পড়েছে। ডাক্তার টেস্ট করার সময় পাচ্ছে না, প্রচুর টেনশনে ফুয়াদকে হ্যান্ডেল করছে। ফুয়াদের মা একটু পরপর সেন্সলেস হয়ে আজে বাজে বকছে, কাউকে চিনতে পারছে না। মিথুন রুমালের মুখ চেপে কাঁদছে। সাইমা হঠাৎ পাগলের মতো চেঁচামেচি করে উঠছে। মোট কথা বাড়ির অবস্থা এত নাজেহাল হয়তো আগে কখনো হয়নি।
আয়েশা ছেলের কাছ থেকে পুরো ঘটনা শোনার পরে কাউকে দোষারোপ করতে পারছে না। এদিকে ফুয়াদের দোষ থাকলেও পূর্ণতা কেন কথাটা সবাইকে জানালো না, এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছে সবাই। পলক চুপ থাকলেও মাঝে মাঝে যেটুকু কথা বলে সবটাই পূর্ণতার বিপক্ষে এবং পূর্বের দোষের কথা পূর্বের দোষের কথা এহলান করে। পূর্বিকা পূর্ণতাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে আসতে বলে। পূর্ণতা গুটি গুটি পায়ে চুপচাপ ট্রেটা টেবিলের উপর রেখে পূর্বের দিকে তাকিয়ে থাকে। পূর্ব ভ্রুক্ষেপ না করে মাথা নিচু করেই থাকে। পূর্বিকা শান্ত কণ্ঠে বলে ওঠে, কাল আমাকে ডাকলে এখন এমন পরিস্থিতি হতো না পূর্ণতা। হাসপাতালে ফুয়াদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, এখনো ব্যাগে ব্যাগে ব্লাড সাপ্লাই দিতে হচ্ছে। বলতে বলতেই ফ্লোরের দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়ে পূর্বিকা। পূর্বের পাশে উঠে পূর্ণতার কাঁধে হতাশ ভঙ্গিতে হাত রেখে চলে যায় রুম থেকে। পূর্ণতা পূর্বের পাশে সোফায় বসল। পূর্বের পিঠে নির্লিপ্তে হাত রাখতেই পূর্ণতা বলে উঠল, আমি কি ভুল করেছি বলো? চাচি আমার সাথে এমন করছি কেন? পূর্ব চোখ বন্ধ করে মাথা চুল টেনে ধরে। পূর্ণতা বিকেলে কল করেছিল, কিন্তু পূর্ব একটা জরুরি কাজে ব্যস্ত ছিল বলে ধরতে পারেনি। পূর্ণতার সেই অসহায় সময়টাতে যদি ফুয়াদ সত্যি ক্ষতি করে বসত, তখন পরিবারের ফুয়াদকে কিসের শাস্তি দিত? আইনের শাস্তি? যেখানে মার্ডার কেসেরই শাস্তি হয় না, আর সেখানে রেপের কেসের সাজা হবে? তা তো কল্পনাই কথা। পূর্ব মাথা তুলে সোজা হয়ে বসল। পূর্ণতার দিকে ফ্যালফ্যাল করে তাকাতেই ঝাঁপিয়ে পড়ল ওর উপর। পূর্ণতার মাথায় হাত বুলিয়ে গালে ঠোঁট ছুঁয়ে পূর্ব বলে উঠল, তুমি যেখানে ভুল করনি সেখানে তোমাকে দোষারোপ করার মানে হয় না। ওই কুত্তার বাচ্চাকে বাঁচার জন্য ওভাবে মারিনি, মরার জন্যই পিটিয়েছি। ও বাঁচুক তা আমি চাইবো না। পূর্ণতা জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে চোখের পাতা বুজে ফেলল। সামনে খুব বড় ঝড় আসতে চলেছে। হয়তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্বের আপন মানুষগুলো ওর সাথে সম্পর্ক নষ্ট করতে চাইবে। পূর্ণতা আজ নিরুপায়, নিরুদ্দিষ্ট, নিরুদ্দেশ। ঠিক কি সহ্য করতে হবে ওর জানা নেই। সকালটা না হতেই তুল কালাম ঘটনা বাঁধিয়ে ফেলল পরশ ওয়াসিফ। বড় ভাইয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সম্পত্তির ভাগাভাগি কথা উঠল। পূর্ব তখন সদ্য ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছিল। নিচ থেকে চাচা ও বাবার গলা শুনে দ্রুত ফ্রেশ হয়ে নিচে গেল। পূর্ণতা অনেক আগে নাস্তার টেবিলে সবার জন্য সকালের নাস্তা সাজাচ্ছিল। ড্রয়িং রুম থেকে চিল্লাচিল্লি শুনে সেও কাজ ফেলে সেখানে দৌড়ে গেল। পূর্ব ততক্ষণে চাচাকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছিল। চাচা উল্টো ওর দিকেই তর্জনী উঠিয়ে উঁচু গলায় বলল, তুমি কথা বলতে আসবে না পূর্ব। যেই ছেলে বিয়ের পরপরই বউয়ের কথায় উঠবস করে তাকে আমি দু চোখে সহ্য করতে পারি না। সেক্ষেত্রে তো দাদার উচিত ছিল তোমাকে বিয়ের পর তিনি বের করে দিয়েছে। খবরদার পূর্ব, এত স্পর্ধা দেখাবে না। তোমার বউ কতখানি সেটা আগ বাড়িয়ে বিচার করা উচিত ছিল। ও, আমার বউ খাঁটি না বাসি তা আমি জানি না, না জেনেই র্যান্ডম মেয়েকে বিয়ে করেছি বলে ভাবো? অবশ্যই, না হলে যেই ছেলেকে বিয়ের জন্য হাজার হাজার ছবি দেখানো হলো, শেষে কিনা ঘোষণা দিল যে জীবনে বিয়ের মতো পাপ কাজ করবে না, হঠাৎ এত উত্তাল হলো কি করেই? সেটা তো তোমার দেখার বিষয় না চাচ্ছু। আমি বিয়ে করেছি, সেটা কমপ্লিটলি আমার ডিসিশন। এখানে ইনিয়ে বিনিয়ে তোমার জওড়া ছেলের জন্য আমার বউকে তো দোষারোপ করতে পারো না। আমার ছেলেকে নিয়ে একটা বিশ্রী কথা বলবে না তুমি। কেন, গায়ে লাগছে? তাহলে আমার বউকে যখন প্রস্টিটিউটের মতো গালিগালাজ করেছিলে, আমার তখন কেমন লেগেছিল সেটা একটু বুঝো। বারবার আমার করা বন্ধ করো। দুদিন মেয়ে এসে কেমন রং খাইয়ে দিয়েছে তা তো চোখে দেখতেই পাচ্ছি। আমি তো আর কানা না। আমিও অন্ধ নই চাচ্ছু। তোমার বেশরম ছেলে বন্ধু বলে কোন মেয়েদের বাড়িতে আনতো সে সম্পর্কেও আমার কাছে লম্বা ইনফরমেশন আছে। আমাকে তুমি জ্ঞান দিতে এসো না। ভাই ও ছেলের অহেতুক ঝগড়ার রেশে পলাশ ওয়াসিফ চিন্তান্বিত হয়ে ধপ করে সোফায় বসে পড়ে। পূর্বিকা বাবার পাশে দৌড়ে এসে দেখে পলাশ গোসলের মতো ঘামছে, ঘাড় ঘোরাচ্ছে। পূর্বিকা চটজলদি
পলাশের রেড শেক করতে দেয় যে অসার শূন্য মুখে পূর্বের দিকে তাকিয়ে বলল, ভাই, আব্বুর পার্স রেট হাই হচ্ছে, কিছু কর। পূর্ব চলমান তর্কযুদ্ধটা হঠাৎই থামিয়ে পূর্বিকার করুণ চাহনিও বাবার অসুস্থ মুখের দিকে তাকিয়ে অস্থির হয়ে যায়। পলাশ চোখ বন্ধ করে হাঁপানির মতো নিঃশ্বাস টানছে। পূর্ব গালে আলতো ধাক্কা মেরে বলতে থাকে, আব্বু, আব্বু চোখ খুলো, খুব খারাপ লাগছে, হসপিটালে নিব। পলাশ ওভাবেই নিঃশব্দে মাথা ডানে বামে নেড়ে বুকে বাঁ পাশে ঘষাতে থাকে। লক্ষণ শুভ নয়। পূর্ব এক হাত কাঁধে তুলে তাড়াতাড়ি বাবাকে রুমের দিকে নিয়ে যায়। বাড়ির যত চাকর ছিল সবাইকে মাথা তুলে পূর্ব প্রচণ্ড অপ্রকৃতস্থ হয়ে বাবার জন্য ব্যস্ত হয়ে যায়। ডাক্তারদেরকে বাসায় ডেকে চেক আপ করাতেই জানতে পারে শূন্য নয়, মাত্রায় হার্ট অ্যাটাক করেছে পলাশ ওয়াসিফ। পূর্ব এতটা বিহ্বল হয়ে ভেঙে পড়েনি যতটা বাবার অসুস্থতার এমন খারাপ খবর শুনে হয়েছে। পূর্ণতা বোবার মতো চুপচাপ হয়ে যায়। সকালে নাস্তা, দুপুরের খাওয়া দাওয়া সবকিছু অরুচির তালিকায় চলে যেতে থাকে। এদিকে ফুয়াদের ক্রিটিক্যাল অবস্থার জন্য হাসপাতালে সবাই কাঁদছে। অন্যদিকে পলাশ ওয়াসিফের ছোট মাত্রায় হার্ট অ্যাটাকের খবর পরিবেশটা আরও গুমুট করে দিয়েছে। দেখতে দেখতে ক্যালেন্ডারে 2 দিন কাটা পড়ে যায়, কিন্তু সকাল হয়ে রাত হলেও পরিস্থিতি আগের মতোই শ্বাসরুদ্ধকর থাকে। আয়েশা হাই প্রেশারের পেশেন্ট, সেই সাথে শরীরে কিডনিজনিত সমস্যার জন্য বহুদিন যাবৎ অসুস্থ। পূর্ণতা শাশুড়ির প্রতি মনোযোগী হলে অপরদিকে পূর্ব বাবার দিকে মগ্ন থাকে। কিছু সম্পর্ক ধীরে ধীরে খোলস ছাড়িয়ে আসল রূপ দেখিয়ে দেয়। পরশ ওয়াসিফের প্ররোচনায় পলক ওয়াসিফও পূর্বের বাড়ি থেকে তাড়ানোর যুদ্ধে নেমে পড়ে। পূর্ব যতদিন এ বাড়িতে থাকবে সম্পত্তি বিষয় কাজে কন্ট্রোল হয়ে বাধা দিবে। ফুয়াদের অবস্থা আগের থেকে উন্নতি লাভ করে। ডাক্তার ওকে সিআই থেকে আইসিইউতে শিফট করে। তবুও নাকে নল ঢুকিয়ে শ্বাস প্রশ্বাস চালানোর সিস্টেম উন্নতি লাভ হয়নি ওর। কোমার মধ্যেই চিকিৎসা চলছে ফুয়াদের। বাড়ির প্রকৃতি নিস্তব্ধ, মৃত্যুপুরীর মতোই লাগে পূর্ণতার। সকাল বিকাল দফায় দফায় খোঁটা খায় পূর্ণতা। বড় চাচি এক দফা বলে গেলে ছোট চাচি এসে সেটা রসালো করে আরেক দফা খোঁচা মেরে যায়। এদিকে পূর্বের উপর পারিবারিক, রাজনৈতিক, ব্যবসায়িক চাপগুলো একসঙ্গে ধেয়ে আসে। পলাশ ওয়াসিফকে অসুস্থতার খবর পেয়ে অনেক ইনভেস্টমেন্টরা তাদের মুখ ঘুরিয়ে নিচ্ছে। পূর্বে শূন্যতার দলের মধ্যে নানা দ্বন্দ্ব বিরোধ হচ্ছে। পূর্ণতাকে নিয়ে কথা বলতে সুযোগ ছাড়ে না কেউই। পূর্ব বিধ্বস্ত হয়ে উপায়ন্তর না পেয়ে আরও গম্ভীর হয়ে যাচ্ছিল দিন দিন। সব সম্পর্কের জন্য, অবনতির জন্য পূর্ণতার সাথে স্বাভাবিক সম্পর্কটা ঠিকঠাকভাবে চালাতে পারছে না। পূর্ণতাকে দেখলে এখন মনে হয় মূল দোষটা ওরই। যদি পাকনামো না করে সে ফুয়াদকে ঘটনাটা আগেই কাউকে বলে দিত, তাহলে এই পর্যায়ে ঘটনাটা এগোতো না। পলাশের হার্ট অ্যাটাকের পূর্বের ব্রেইন কোনো না কোনো ভাবে পূর্ণতাকে দায়ী করে, আবার এক মুহূর্তের জন্য ভাবে এতে পূর্ণতার দোষ নেই, দোষটা ওর নিজের। ফুয়াদকে ওভাবে না মারলে ঠিক হতো, কিন্তু পূর্ণতার বিরুদ্ধে একটা অক্ষর শুনলে ওর আত্মা যেভাবে পৈশাচিক রূপ ধারণ করে, এতে নিজের উপর নিয়ন্ত্রণ নেই পূর্বের। ফুয়াদের সাথে যা হয়েছে তা একদম যোগ্য কাজ হয়েছে। ওর মরে যাওয়া উচিত। পূর্ব সামনের পথটা খুব ঘোলাটে, ধোঁয়াশা, ধূম্র অবস্থা দেখছে। পূর্ণতার জন্য সবার সাথে সম্পর্কটা যেভাবে নিচু স্তরে তলিয়ে যাচ্ছে, হঠাৎ করে বিচ্ছেদ শব্দটা উড়ে এসে জুড়ে বসে কিনা কে জানে। সময় যত এগুচ্ছে তত বিভৎস হয়ে উঠছে পূর্বের জীবন। একদিকে বাবার কঠিন অসুস্থতা, অপরদিকে পারিবারিক রেষারেষি, রাজনৈতিক সাইড থেকে একমুখ ব্যাপারটা ছিটকে এসে ধীরে ধীরে ক্লান্ত, ভগ্ন, দুর্বল করে দিচ্ছিল পূর্বকে। গোটা একটা সপ্তাহ পেরুলে ফুয়াদের অবস্থাটা কিছুটা ভালো ফলাফল পাওয়া যায়, কিন্তু ডাক্তার জানিয়ে দিয়েছে আর কখনো স্বাভাবিক রূপে ফিরতে পারবে না ফুয়াদ।
জীবন্ত লাশের মতো বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকাটাই ওর জীবনের প্রতি মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। ফুয়াদকে টানা 3 সপ্তাহ পর বাড়িতে এনে চিকিৎসার ব্যবস্থা করে ফেলেছে পরশ ওয়াসিফ। পূর্ব সবার গতিবিধি পর্যবেক্ষণ করছিল ঠিকই, কিন্তু আখ বাড়িয়ে ঝামেলা ডেকে পূর্ণতার উপর জটিল সমস্যার সৃষ্টি করে দুর্ভোগ পোহাতে চাইছিল না। উঠতে বসতে খেতে হাঁটতে ক্রমশ প্রতিটি পদে পদে পূর্ণতাকে হেনস্থা করা হচ্ছিল। তখন পূর্ণতা চুপচাপ পূর্বের অবস্থা ভেবে সব সহ্য করে যাচ্ছিল। পূর্ব 24 ঘন্টা যেহেতু নানা ব্যস্ততায় পূর্ণতার উপর নজর রাখতে পারত না, তখনই কটু কথা শোনানোর জন্য সুযোগ পেত চাচিরা। মিথুন নিজের সহোদর ভাইয়ের এমন দুর্দশার প্রচুর ভেঙে পড়লেও নিজেকে পরে সামলে নিয়েছে। ফুয়াদের যে চরিত্র খারাপ এবং সে যে পূর্ণতার ক্ষতি করার জন্য বহু আগে থেকেই পরিকল্পনায় লিপ্ত ছিল, এ ব্যাপারে মিথুনও সব জানে, কিন্তু ছোট বলে কিছু বলতো না ফুয়াদকে। ফুয়াদের যত উগ্রবাদী আচরণ আছে তার ঠিক বিপরীত আচরণটাই মিথুন পেয়েছে। তাই পূর্বের অনুপস্থিতিতে সাইমা যখন তেরে এসে পূর্ণতাকে কথা শোনাতো তখন কড়া কড়া কথা শুনিয়েছে সাইমাকে। অন্তত মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়ার আর সহ্য করতে পারে না মিথুন। পূর্ণতা দিনের পর দিন নিজেকে গুটিয়ে নিচ্ছিল পূর্বের কাছ থেকে। পূর্ব এই 1 মাসের মধ্যে ভালো করে কথাও বলেছে কিনা ওর সন্দেহ। পূর্ণতা ইতিমধ্যে বুঝে গেছে বাবার অসুস্থতার পেছনের মূল কারণটা যে ওকে ভাবছে সেটা মুখে না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে পূর্ব। পূর্ণতা শুধু চুপ করে সবকিছু হজম করছিল। মেয়েদের দোষ না হলেও দোষী হতে হয় এ সত্য হাড়ে হাড়ে টের পাচ্ছিল পূর্ণতা। পূর্ব যতই ওকে পাগলের মতো ভালোবাসুক, দিন শেষে পরিস্থিতি যে এমন বৃষ্টি করে দিয়েছে পূর্ণতা খুব ভালো করে জানে পূর্ব ওর সাথে সংযোগ দুর্বল করছে। একদিন পলাশ ওয়াসিফ পূর্বকে ডেকে নিজের কক্ষে কিছু জরুরি কথা বলতে ডাকে। অসুস্থ হৃদরোগে আক্রান্ত বাবার পাশে বসে পূর্ব। পলাশ পূর্বের হাতটা নিজের মুঠোয় এনে বলে, তুই কখনো এরকম করবি আমি ভাবতে পারিনি পূর্ব। তুই তো বাপের মতো হতে পারলি না রে বেটা। পূর্ব খুবই চকিত দৃষ্টিতে বাবার দিকে তাকায়। পলাশ ঠিক কি বিষয়ে বলতে চাইছে এখন? ব্যবসার ব্যাপারে নিয়ে? পূর্ব জিজ্ঞাসু সুরেই বলল, আব্বু আমি তোমার কথা বুঝতে পারিনি, ঠিক করে বলো। বৌমার সাথে লাস্ট কবে কথা বলেছিস? দেখ, ঢক বাজিয়ে আমার সহ্য না। পূর্ব ভারী নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে বলল, এক্স্যাক্ট মনে নেই, ওর সাথে কথা বলতে ইচ্ছে করে না। কেন রাগ পুষেছিস কি জন্য? রাগ নাকি সেটা আমি জানি না। মেয়েটার দিকে 2 মিনিট তাকিয়ে থাকবি, শুধু 2 মিনিট। আমি আজ অসুস্থ না হলে তোকে লাঠি এনে মারতাম পূর্ব। তোর মা বাধা দিলেও 2 আনার মূল্য করতাম না তোকে পেটাতে। কথাগুলো বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়ায় পলাশ ওয়াসিফ খুব কাশতে লাগলো। পূর্ব তাড়াতাড়ি গ্লাসে পানি নিয়ে বাবার গলা ভিজিয়ে কথা বলতে নিষেধ করলো। রুম থেকে বেরিয়ে যখন নিজের রুমের দিকে সিঁড়ি ধরে উঠছিল তখনই ঘড়িতে রাত 8টা বাজে। পূর্ণতা 10 মিনিটের জন্য রুমে থাকে না। শাশুড়ির জন্য নিজ হাতে সব সেবা শুশ্রূষা দিয়ে থাকে। বরাবরের মতো এখনো পূর্ণতার রুমে নেই। পূর্বের বুক চিরে হঠাৎ তীব্র যন্ত্রণার শ্বাস বেরিয়ে আসে। কেন সে পূর্ণতার উপর অভিযোগ টানছে? পূর্ণতার উপর কিসের রাগ চাপাতে যাচ্ছে সে? নিজের কর্মের জন্য পস্তাতে লাগলো পূর্ব। কত বড় জঘন্য কাজ করেছে ও। একটা মানুষের কাছে রেখেও দূরে ঠেলে দিয়েছে। এর যে নস্টালজিক কাজ আর কি হতে পারে? পূর্ণতা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রুমে ঢুকতেই হঠাৎ পূর্বকে দেখে থমকে যায়। পূর্বের সাথে ভালো করে কথা হয় না ঠিক কতদিন। এক বিছানায় শোয়ার সত্ত্বেও দুজনের মাঝে হঠাৎ কত ফাটল হয়েছে যে পূর্ব আর ওকে ওর কাছে টেনে ঘুমায় না। ওকে রেখেই নিজের সবার আগে ঘুমিয়ে যায়। পূর্ব রুমের দরজার কারো অস্তিত্ব টের পেতেই পেছনে ঘুরে দেখল পূর্ণতা স্থির পানে দাঁড়িয়ে আছে। হঠাৎ কথা
বলতে গেলে শব্দ খুঁজে পায় না পূর্ব। এদিকে পূর্ণতা চুপচাপ চেয়ে আছে। শেষে প্রচুর দ্বিধাপূর্ণ পূর্ব মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, ব্রাউন টি শার্টটা দাও। পূর্ণতা আদেশ শুনে সেটা পালনের জন্য আলমারি খুলে টি শার্ট এনে ওর হাতে দিল। পূর্ব এখনো বাড়তি কিছু বলতে পারছে না। এতটা অস্বচ্ছন্দ অস্বস্তি লাগছে যে পূর্বের ইচ্ছে করছে ভেতর থেকে অস্বস্তির দলাগুলোকে টেনে উপড়ে ফেলতে। পূর্ব শার্ট খুলে টি শার্ট গায়ে দিতেই পূর্ণতা ওয়াশরুম থেকে বেরিয়ে মুখে পানি ছিটিয়ে তোয়ালেটা মুখে মুছতে লাগলো। খোপায় বাঁধা চুলগুলো কানের দুপাশ থেকে এলোমেলো হয়ে ঝুলে আছে। একবার কাছে যাবে ওর কাছে গেলে পূর্ণতা কি করবে? রাগ করবে? দূরে চলে যাবে? চিন্তায় টানা সেতুতে বিচ্ছেদ ঘটিয়ে পূর্ব একদম পূর্ণতার সামনে যেয়ে দাঁড়ালো। পূর্ণতা তোয়ালেতে গলা মোছা বাদ দিয়ে কৌতূহল দৃষ্টিতে তাকালে পূর্ব বিদ্যুৎ স্পিডে ওর গালে চেপে ঠোঁটে আলতো চুমু খেয়ে বলল, আমাদের সম্পর্কটা সহজ করো পূর্ণ, প্লিজ চুপ করে থেকো না, আমি আর কিচ্ছু সহ্য করতে পারছি না। পূর্ণতা থমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টির আগে বজ্রপাত হলে মানুষ ভয়ে বা সংখ্যায় যেভাবে চমকে যায়, পূর্ণতার অবস্থা ঠিক সেটাই হয়েছে। এই মানুষ নিজের চুপ থেকে পূর্ণতাকে কথা বলতে বাধ্য করছে। আশ্চর্য না? পূর্ণতাকে চুপটি দেখে পূর্ব ওর দুবাহু ছাকিয়ে বলল, পূর্ণ প্লিজ কথা বলো আমার সাথে। কয়েক সেকেন্ড নীরব, একদম পিনপতন নিস্তব্ধতা। এরপর হু হু করে কেঁদে ওঠে পূর্ণতা। ঠোঁট উল্টে প্রবল কান্নায় হাত থেকে তোয়ালে ছেড়ে দেয় ও। পূর্ব আশা করেছিল পূর্ণতা হয়তো অভিমান দেখিয়ে কথা বলা ছেড়ে দিবে, কিন্তু হঠাৎ কান্নায় বাড়িধারায় পূর্বের মনটা অপরাধপূর্ণে প্রচণ্ড নিংড়ে আসে। পূর্ব আর এক মুহূর্ত অপেক্ষা করে না পূর্ণতাকে জড়িয়ে ধরতে। বুকের মধ্যখানে যতটা সম্ভব প্রচণ্ড শক্তি দিয়ে চেপে ধরে পূর্ণতাকে। অস্বস্তি মনের দোষযুক্ত ভাবনাটা ধুলোয় মিশিয়ে পূর্ণতার কানের পিনায় চুমু দিতে থাকে সে। আর না, কেন সে পূর্ণতাকে কষ্ট দিবে? আজ তার বিবেচনাধীন মস্তিষ্ক কি করে এতটা নিচু হলো? যেই পূর্ণতার প্রতিটি অবস্থা সে স্বচ্ছ পানির মতো দেখত ও পড়তে পারে, তাকে নিয়ে কোনো এমন উদ্ভট ভাবনা সৃষ্টি হচ্ছিল। মন ও মস্তিষ্কের বিরাট যুদ্ধ কৌশলে বারবার নিজের স্বাভাবিক চিন্তাধারার কাছে হেরে যাচ্ছিল পূর্ব। বহুদিনের কষ্টে যখন নতুন আঁচড় লাগে, প্রচুর যন্ত্রণা হয়। পূর্ণতা এতদিন চুপচাপ সব সহ্য করলেও পূর্বের কাছ থেকে উপেক্ষার যন্ত্রণা খামোশ হয়ে মেনে নিয়েছিল। কিন্তু আজ পূর্বের আকস্মিক পরিবর্তনে দগ্ধ করে দিচ্ছিল ক্ষত হৃদয়ে। এই পরিবর্তনটা এতদিন কেন দেখায়নি পূর্ব? নিষ্ঠুরভাবে প্রতিটা দিন ওকে উপেক্ষার পাতায় ফেলে কষ্ট দিয়েছে। পলক ওয়াসিফ বারান্দায় ইজি চেয়ারে গা হেলিয়ে দোল খাচ্ছিল। রাতের মস্ত আকাশটা যত বড়, তার চেয়ে বিশাল চিন্তা সে তার ছোট্ট মাথায় জমিয়ে রেখেছে। ফুয়াদের মলিন কাটাছেঁড়া মুখটা দেখলে বাবার হিসেবে খুব ছোট মনে হয়। ফুয়াদ দোষ করেছিল বলে এভাবে মেরে ওকে লাশ বানিয়ে দিবে? এই অধিকার পূর্বকে কে দিয়েছে? হঠাৎ মাথার ভেতরে প্রতিশোধের জ্বলন্ত ফোয়ারা যেন দপদপ করে উঠল। যে করেই হোক পূর্বকে ওয়াসিফ ভিলা থেকে বিদায় করবে পলক। পূর্ব তার বউ পূর্ণতা এই বাড়ি থেকে সুখ শান্তির আর নিজের ছেলে ফুয়াদ বিছানা লাশের মতো জীবনযাপন করবে, এটা মানা যায় না। হয় পূর্ণতা এ বাড়ি থেকে চলে যাক, নয়তো পূর্ব ওকে নিয়ে ওয়াসিফ ভিলায় ত্যাগ করুক। কিন্তু এ বাড়িতে ওই দুজন আয়েশ করে থাকতে পারবে না কখনো। পূর্বের মেজ চাচি আফরিদ ফুয়াদের পাশ থেকে উঠে পূর্ণতার দিকে নজরদারি করতে চায়। চাকরের কাছ থেকে খবর পায় পূর্ণতার রুমের দিকে যে গিয়েছে, এখনো গ্রাউন্ড ফ্লোরে আসেনি। শুনেই মাথা খারাপ হয়ে যায় আফরিনের। পূর্ণতাকে এটা ওটা বিভিন্ন কাজের ওসিলায় রাতে দেরি করে রুমে পাঠাতো, কিন্তু আজ এত তাড়াতাড়ি যেহেতু চলে গিয়েছে, নিশ্চয়ই পূর্বের সাথে সব মিটিয়ে ফেলেছে। খুবই চিন্তায় পড়ে যায় আফরিন। পূর্ণতাকে
ভালো মতো শিক্ষা দেওয়ায় যে পথ পণ করেছিল সেটা এভাবে ভেস্তে যেতে পারে না। আফরিন একটা ছুতো দেখিয়ে চুপচাপ ওদের রুমের দিকে চলে যায়। রুমের দরজা চাপানো থাকলেও সরু ফাঁক ছিল যার মধ্যে দিয়ে চোখ রেখে ভেতরের অবস্থা দেখা সম্ভব। আফরিন চুপিসারে দরজাটা সরু ফাঁকটাতে চোখ দিয়ে দেখল পূর্ব ওর সারা মুখে চুমু খাচ্ছে। সাথে সাথে চোখ নামিয়ে ফেলতেই বুদ্ধিতে করে লাগলো পূর্ণতার রুম থেকে কিভাবে বের করে আনা যায়। পূর্ব যদি একবার দেখতো বা খেয়াল করত ওর এই রুমের বাইরে মেজো চাচি কেমন লজ্জাহীনভাবে দাঁড়িয়ে আছে, তাহলে হয়তো পূর্ব আত্মসম্মান বোধে বাড়ি এমনি ছেড়ে দিত। যে বাড়িতে ন্যূনতম প্রাইভেসি নেই সেই বাড়িতে থাকার জন্য পূর্ব মরে যাবে না। পূর্ব ওর কোমর ধরে উঁচু করে রুমের বারান্দায় নিয়ে গেল। এরপর আর দেখতে পারল না আফরিন। সরু ওইটুকু পথ দিয়ে বারান্দায় কর্মকাণ্ড না দেখতে পেয়ে পরিকল্পনা ফলানোর সময় ওর আর হলো না। বারান্দার একপাশে বিছানো ফ্লোরের বিছানায় পূর্ণতাকে শুইয়ে দিয়ে পূর্ণতার মাঝে লুকিয়ে পড়ল পূর্ব। পূর্ণতার কাঁধের মাঝে মুখ লুকিয়ে সকল দূরত্ব খুঁচিয়ে শান্তির ঘুমের জন্য চোখ বন্ধ করল। পূর্ণতা ওর চুলে হাত রেখে পিঠে ক্রমাগত হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ পূর্বের গাল ধরে মুখটা তুলল পূর্ণতা। পূর্বের শান্ত চাহনির মাঝে নিজের নীরব চাহনি ছুড়ে দিয়ে কপালে ঠোঁট বসিয়ে দিল পূর্ণতা। মাত্র কয়েকটা দিনের ব্যবধানে মানুষটার মুখ আরো গম্ভীর হয়ে বিষণ্ণ আভায় ছেয়ে গেছে। ইস, কতদিন এই মানুষটার ঠোঁটে হাসি দেখেনি পূর্ণতা। হাসিটা কি ঝলমল সুন্দর প্রাণঘাতী। পূর্ব এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকা পূর্ণতার চাহনির মাঝেই চোখের পাতা বুজে নেয়। গাল দুটো এখনো পূর্ণতার নরম হাতের দখলে। বাইরে থেকে যে ঠান্ডা শীতল বাতাস আসছিল পূর্বের চুলগুলো ক্রমান্বয়ে উড়িয়ে দিচ্ছিল তখন। পূর্ণতার মাথায় দুষ্টু বুদ্ধি চাপতেই পূর্বের ঠোঁটের দিকে তাকিয়ে ঈষৎ হেসে বলে ওঠে, তুমি আমাকে ডিভোর্স দিতে পারো পূর্ব, আমার কিন্তু আপত্তি নেই। পূর্ব ছট করে চোখ এমনভাবে খুলল সাথে সাথে মারাত্মক চেঁচিয়ে উঠল, কিসের ডিভোর্স? কেন ডিভোর্স দিব? আশ্চর্য, আমাদের সম্পর্ক কি নষ্ট হয়ে গিয়েছে নাকি? তুমি এসব কি ভাবছো পূর্ণ? আমি তোমার সাথে কিছুদিন কথা কি বলিনি, তাই ভেবে নিয়েছো আমি তোমাকে আলাদা করার ফোন দিয়ে আসছি? পূর্ণতা হেসে হেসে বলে, আলাদা ইতিমধ্যে করে দিয়েছো ওয়াসিফ পূর্ব। তুমি অবশ্যই জানতে আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না, তবুও তুমি নিশ্চিন্তে ঘুমিয়েছো, কিন্তু আমাকে নিয়ে না। আমি তো এসব ভুলতে পারি না পূর্ব, তবে যার জন্য এত কাঠখড়টা খেয়ে পড়ে আছি সেই যদি চিটে ফোটা মূল্য না দেয় তখন খুব কষ্ট হয়। আমি আজ তোমার সামনে কাঁদতাম না, ওই মুহূর্তে নিজেকে এত করে বোঝাচ্ছিলাম আমি কিছুতেই তোমার সাথে কথা বলবো না, কিন্তু দেখো আমি চুপ ছিলাম ঠিকই, আমার মনটা চুপ থাকতে পারেনি। পূর্ব আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি নিশ্চিন্তে ঘুমাইনি পূর্ণতা। জানো, সারাদিন খাটুনি শেষে আমি ক্লান্তিতে ঘুমিয়ে পড়তাম, তুমি ওপাশ ফিরে যে ঘুমাতে একবারও দেখতে না আমি ঘুমিয়েছি কিনা, আশায় থাকতাম এই তো তুমি আমার দিকে ফিরে ঘুমাবে, কিন্তু না, ফিরতে না। মাঝরাতে যখন ঘুম ভাঙতো তখন দেখতাম তুমি আমার হাতের উপর তুমি ঘুমিয়ে আছো। সেই দৃশ্যটা দেখে আমার এত খারাপ লাগতো, কিন্তু কি দোষ ছিল আমার? ফুয়াদকে আমি মারতে বলেছিলাম, অমানুষত্বের মতো পিটাতে বলেছিলাম। তুমি আমার জন্য খারাপ অবস্থায় না পড়ো, অনেক চেষ্টা করেছি সেদিন, ফুয়াদকেও বুঝিয়েছি, ও শোনেনি। তোমাকে পাগলের মতো ফোন দিয়েছি, তুমি ধরোনি। আমি ভয় পেয়েছিলাম যদি আমার কথা কেউ বিশ্বাস না করে, যদি তুমিও না করতে, তাই বাড়ি থেকে পালিয়ে মায়ের কাছে চলে গিয়েছি। আজ আমার মনে হচ্ছে হয়তো আমার ক্ষতিটা হলেই বুঝি সবার জন্য ভালো হতো, আমি গলায় দড়ি দিতাম আর তুমিও শান্তি পেতে। পূর্ণতার কথাগুলো এতটাই সত্য ছিল যে পূর্ব নিজেকে ছোট থেকে ছোট স্তরের জঘন্য ব্যক্তি ভাবছিল। লজ্জায় মাথা নত করে মনে মনে নিজেকে গালাগালি করছিল। পূর্ণতা কথা বলতে গিয়ে আটকে যাচ্ছিল প্রতিবার, গলা বন্ধ হয়ে আসছিল ওই
ঘটনাগুলো স্মরণ করে। চোখের কোণে জমা হওয়া অশ্রুগুলো চিকচিক করছিল ওর। পূর্ণতা নাক টেনে আলতো ঢোক গিলে বালিশ থেকে মাথা উঁচিয়ে পূর্বের চোখের পাতায় অসংখ্য চুমু দিল। পূর্ব এতটা চুপ হয়ে গিয়েছে যে নিঃশব্দে শুধু নিঃশ্বাস প্রশ্বাস চালানো ছাড়া কিচ্ছু করার মানসিকতাই ছিল না। পূর্ণতা বালিশে পুনরায় মাথা হেলিয়ে দিতেই নম্র স্বরে বলল, আমি সব সহ্য করে যাব পূর্ব, সহ্যের সীমা যদি ছিঁড়েও যায় তবুও আমি সহ্য করব, কিন্তু আমার আত্মসম্মানে লাগা দাগগুলো যত পুরো হতে থাকবে আপনা আপনি দূরত্ব এসে ভর করবে ওয়াসিফ পূর্ব। আমি তখন কাউকে ছেড়ে কথা বলবো না। পূর্ব আর সহ্য করার উপক্রমে নেই। এক প্রকার ঝাঁপিয়ে পড়ে পূর্ণতার গলার কাছে। কঠিন কঠিন কথাগুলো দোকানে এতক্ষণ কিভাবে সহ্য করেছিল আর পূর্ণতা কিভাবে সেগুলো উচ্চারণ করছিল পূর্বের জানা নেই। বর্তমানে প্রচণ্ড অস্থির হয়ে উঠে পড়েছে পূর্ব। মনে হচ্ছে পূর্ণতাকে হেলা করে বিরাট বড় অপরাধ করে ফেলেছে সে। যাকে নিয়ে এত স্বপ্ন বোনা হলো, যার জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে মৃত্যু শব্দটা হাতে টেনে আনলো, তাকে নিয়ে হেলামি করে বড্ড ভুল করেছে পূর্ব। পূর্ণতাকে পাগলের মতো জাপটে ধরে চাঞ্চল্যকর স্থিতিতেই ঠোঁট এঁকে দিচ্ছিল। কিন্তু সময় হয়তো পক্ষে ছিল না সেদিন। হুট করে নিচ থেকে ব্যাপক চিল্লাচিল্লির শব্দ আসতেই দুজন তৎক্ষণাৎ চিল্লাহুল্লার উৎসের দিকে চলে যায়। আকাশ পাতাল এক করে সবকিছু মাথা তুলে ফেলে পূর্ব তখনই। আজ পূর্বের মাথা ঠিক নেই। একটু আগে যে বিভৎস ঘটনার সম্মুখীন হয়েছে তা নিয়ে এখনো বাকরুদ্ধ হয়ে আছে। পূর্ণতা ওকে গ্রাউন্ড ফ্লোর থেকে টানতে টানতে রুমে এনে বেডে বসায় জোরপূর্বকভাবে। উজ্জ্বল ফর্সা গাল দুটোতেই হাত রেখে বারবার শান্ত হতে চাপ দিচ্ছে পূর্ণতা। পূর্ব যখন চুপ তখন তাণ্ডবের পূর্বাভাস হওয়াটাই স্বাভাবিক। একটু আগে গ্রাউন্ড ফ্লোরে খুবই বাজেভাবে পূর্ণতাকে অপমান করেছে পলক ওয়াসিফ। নষ্টা, বেহায়া, চরিত্রহীন সহ নানা জঘন্য উপাধি পেয়েছে পূর্বের সামনেই। পূর্বিকা লজ্জায় সকলের সাথে এক প্রকার তাল মিলিয়ে চোখের দৃষ্টি ফ্লোরে স্থির রেখেছিল। ঠিকই, কিন্তু বড়দের সামনে গলা উঁচিয়ে বলার মতো সাহস ছিল না ওর। পূর্ব তখন তীর্যক চাহনি দিয়ে এক এক করে সামনে দাঁড়িয়ে থাকা সবার মুখ দেখতে থাকলো। ডান দিক থেকে শুরু করে পরশ ওয়াসিফ এবং তার অর্ধাঙ্গিনী শেফালি, পলক ওয়াসিফ এবং তার ধর্মিনী আফরিন, সাইমা, পূর্বিকা, মিথুন ও জাওয়াদ। শেষে চারজনের চোখের দৃষ্টি শেষ পর্যন্ত নিচের দিকে থাকলেও বাকি চারজনের দৃষ্টি নোংরা মানসিকতার আহ্লান দিচ্ছিল। পূর্বের ছোট চাচি শেফালি হঠাৎ বলে উঠল। পূর্ণতা পুরোটা সময় একদম নীরব থাকলেও ভেতরে যে কঠিন প্রলয়ে লণ্ঠপণ্ঠ হচ্ছিল সেটা দারুণ কৌশলে সামলে নিচ্ছিল সে। যদি একবার ভুল করে চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল ঝরত, পূর্ব কতটা ভয়ঙ্করভাবে সবাইকে সেই অশ্রুর হিসাব বোঝাতো তা অন্তপক্ষে সবার অনুমানের বাইরে। পূর্ণতা খামোশ থাকলেও ভয় পাচ্ছিল যদি পূর্ব নিয়ন্ত্রণ হারায়, তাহলে উপস্থিত বক্তব্যে যারা ধৈ ধৈ করে পূর্ণতার সুশ্রী গুণগান গাচ্ছে তাদের প্রত্যেককে রাস্তায় খাড়া করিয়ে বিশ্রীভাবে রফাদফা করে দিবে পূর্ব। পেছন থেকে পূর্বের টি শার্ট টেনে পূর্ণতা ওকে চুপ থাকার জন্য ইশারা দিচ্ছিল, যেন কোনোভাবেই সে কিছু না করুক। খোদার দোহাই। বেডে পা ঝুলিয়ে কাঠিন্য মুখে বসে আছে পূর্ব। দু হাতের আঙ্গুলগুলো আষ্টে পৃষ্ঠে বন্দি করে ফ্লোরের দিকে মাথা নুইয়ে চেয়ে আছে। পূর্ণতা এটা ওটা বলে পূর্বের নীরবতা ভঙ্গের চেষ্টা করলেও ফলাফল একেবারে বৃথা। ধ্যানমগ্নের মতোই মৌনমগ্ন হয়ে আছে পূর্ব। এক পলকের জন্য পূর্ণতার দিকে দৃষ্টি ফেরায়নি পূর্ব। সেই যে রুমে ফ্লোরে দৃষ্টি আটকেছে, শেষ পর্যন্ত উদ্ধার অতটুকুই আছে। এভাবে চলতে দেওয়া যায় না। যত চুপ তত ভয়াবহ হবে ভেবে পূর্বের ঠিক সামনে একদম মুখোমুখি হয়ে ফ্লোরে বসে পড়ল পূর্ণতা। পূর্বের হাঁটুর উপর নিজের থুতনি বসিয়ে ঠোঁট উল্টে ইনোসেন্ট লুকে তাকালো সে।
পূর্বের মুঠোবন্দি আঙ্গুলের উপর নিজের নরম হাত দুটো ঘিরে ধরেই পূর্ণতা চুমু দিল হাতে। পূর্বের চোখের দিকে তাকাতেই কি যেন বোঝার ভঙ্গিতে হালকা গলায় বলল, মাথা ব্যথা করছে, একটু ম্যাসাজ করে দেই, কোলে মাথা রাখবে? শক্ত চোখে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু জোরে নিঃশ্বাস ছাড়া শব্দ ব্যতীত অন্য কোনো আওয়াজ করল না পূর্ব। কপালের উপর ছড়িয়ে থাকা সারিবদ্ধ চুলের ফাঁকফুকর দিয়ে খামের কণাগুলো দেখা যাচ্ছে। হালকা লালাফ ঠোঁট দুটো রাগে তপ্ত নিঃশ্বাসে থরথর করে কাঁপছে। এসির মিডিয়াম পাওয়ারেও ডিপ ব্রাউন টি শার্টটা ঘেমে পিঠের সাথে লেপ্টে আছে ওর। অতিরিক্ত মাত্রার রাগ করলে স্নায়বিক উত্তেজনা এতটা প্রবল হয় যে শরীর তার নির্দিষ্ট টেম্পারেচার ঠিক রাখার জন্য তৎক্ষণাৎ ঘাম নিঃসরণ করতে সাইরেন দেয়। পূর্বের ক্ষেত্রে ব্যাপারটা বেশ সাংঘাতিক আকারে চলে যেতেই ওর মাথা ব্যথা শুরু হয়, মাথার খুব যন্ত্রণা হয়, রাতে ঘুমাতে কষ্ট ভোগা লাগে। তোমার অবস্থা দেখে মনে হচ্ছে পলক চাচা আমাকে নয় তোমাকে কথা শুনিয়েছে। অমনি পূর্ব তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে ঠাট বজায় রেখে বলল, তোমাকে কিছু বলা মানে কি আমাকে বলা না? সত্যি? আচ্ছা, কেউ যদি আমাকে লাভ ইউ বলে প্রপোজ করে তাহলে কি তোমাকেও বলা হবে? ফাজলামির মুড নেই পূর্ণ, একদম ফাজলামি করবে না। নাউজুবিল্লাহ, কে ফাজলামি করছে? আমি? কি সর্বনাশ! এরকম মিথ্যা আপনি বলতে পারলেন কমরেড সাহেব? আমি কমিউনিজম করি না, এই কথাটা তোমাকে আগেও ভালোভাবে বুঝিয়েছি পূর্ণ। আরেকবার যদি আমাকে কমরেড ডাকো, আমার চেয়ে খারাপ কেউ হবে না। কমরেড দিয়ে কি দুনিয়ায় একটাই মানে বোঝায় নাকি? ডিকশনারি ঘাটেন না আপনি? কমরেড হচ্ছে সহচর, সঙ্গী। তো ওয়াসিফ পূর্ব কি আমার পার্সোনাল কমরেড না? পূর্ব আর কোনো কথা বলল না। এই মুহূর্তে কোনো কোথাকার রাগ কোথায় এসে ঝেড়ে ফেলবে তা সে নিজেও জানে না। কমিউনিজম করতে যেয়ে কিছু বিপত্তির মুখোমুখি হয়ে দল ত্যাগ করতে বাধ্য হয়েছিল পূর্ব। সেই স্মৃতি বারবার স্মরণ করিয়ে পূর্ণতা যে কাটা খায়ে নুনের ছিটা মারে সেটাও নিজেই জানে না। পূর্ণতা পূর্বের কাছ থেকে কোনো জবাব না পেয়ে আবার বলে উঠল, রাগটা একটু কমাও, মাথা ব্যথায় তো মাইগ্রেন হয়ে যাবে। উল্টাপাল্টা কথা বলবে না, আমার মাইগ্রেন নেই। চুপ করো, তোমার চোখ লাল দেখেই বুঝতে পারছি তোমার মাথা ফেটে যাচ্ছে। আর কিছু বুঝতে পারো না? তোমার অপমান দেখে আমার কতটা শান্তি লাগছে এটুকু তো বোঝা উচিত ছিল না? বেকুবের মতো টি শার্ট টেনে চুপ থাকতে বলে খুবই পুণ্যের কাজ করেছো। এখন কিসের মাখন লাগাচ্ছ? সরে যাও সামনে থেকে। পূর্ব নিজেকে আর সামলাতে পারছে না। রাগের লেভেলগুলো এত হাই স্পিডে বাড়ছে, পূর্ণতাকে কোনো আঘাত দিয়ে ফেলে কিনা জানা নেই। বেড ছেড়ে উঠে দাঁড়িয়ে বারান্দায় যেতে যেতেই পূর্ব পকেট থেকে মোবাইল নিয়ে স্ক্রিনে ডায়াল করলো। তার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই একটা কল আসতেই দেরি পূর্ব কানে ব্লুটুথ ঢুকিয়ে রিসিভ করতে দেরি করলো না। রসকসহীন আহ্লাদ ছাড়া কণ্ঠে অত্যন্ত গম্ভীর হয়ে বলল, ওর মিনিমাম ইনসাল্টটুকু সহ্য করার মতো মেন্টালিটিতে নেই আমি। তোমার ভাইদের বলো লিমিটের মধ্যে থাকতে। আমি যদি আরেকবার এরকম কিছু দেখি তাহলে বাড়ির বাইরে কি কি করতে পারি তার এক ফোঁটা নমুনা ওদের বুঝিয়ে দিব। পূর্ণতা ফ্লোর থেকে আস্তে ধীরে উঠলেও ও দৃষ্টি ও মনোযোগ ছিল বারান্দায় দাঁড়িয়ে থাকা পূর্বের বার্তার দিকে। পূর্ব কি পলাশের সাথে কথা বলছে? পূর্ণতা ধীরে ধীরে এক পা করে এগিয়ে বারান্দার দরজার মুখে দাঁড়ালো। পূর্ব এখন চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে, ওদের সাবধান করো আব্বু, আমি কিন্তু মাথা ঠিক রাখতে পারবো না। ওরা যদি ষড়যন্ত্র করে আমি কিন্তু ষড়যন্ত্র করব। বারবার বলছি ওদেরকে স্ট্রিক্ট বুঝিয়ে দাও, না হলে আমার বোঝানোটা কেমন হবে আল্লাহ জানে। কথাগুলি শুনে পূর্ণতার বুকের ভেতর ধরাস ধরাস করে লাফাচ্ছে। পূর্ব পলাশকে ফোন করে কেন এসব বলছে? হার্ট অ্যাটাকের রোগীকে এসব কথা বলা মানে নিজ হাতে খুন করে দেওয়ার। পূর্ব কি এটা জানে না এখন কি হবে, কি হতে যাচ্ছে? এসব এলোমেলো লাগছে পূর্ণতার, সব এলোমেলো লাগছে পূর্ণতার। নিজের চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে সেদিনের বোকামির জন্য। যদি একবার কাউকে ফুয়াদের ব্যাপারটা বলে যেত। পূর্ণতার নানা ভাবনায় ছটফট করতেই হঠাৎ
ড্রেসিং টেবিলের উপরে থেকে রিংটোন বাজতে লাগলো। পূর্ণতা একবার ফোনের দিকে তাকিয়ে এরপর পূর্বের দিকে চেয়ে দেখলো পূর্ব এখনো উত্তেজিত কণ্ঠে কথা বলছে। পূর্ণতা দ্রুততার সাথে ফোনটা নিয়ে দেখলো আয়মান কল করেছে। রিসিভ করতে আয়মান ভূমিকা না করে মূল কথাটা বলে উঠল। শোন চেরি, শায়লা আন্টির মেয়ে আছে না, ওইটা সুইসাইড করছে, এখন কেয়ার হসপিটাল অ্যাডমিট। শায়লা আন্টি মানে? উদ্বিগ্ন কণ্ঠে বলল পূর্ণতা। এত বিস্তারিত বলতে পারম না, বুঝলে বুঝ, না বুঝলে নাই। ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলতেই টুট টুট করে বাজতে লাগলো কলের ওপাশ থেকে। পূর্ণতা আশ্চর্য হয়ে কান থেকে ফোন সরিয়ে দেখে আয়মান কল কেটে দিয়েছে। শায়লা আন্টির মেয়ে এরকম বলতে বলতে রুম পায়চারি করতেই হঠাৎ থমকে গিয়ে এমন চিৎকার দিল পূর্ব, দৌড়ে রুমে এসে পূর্ণতার বাহু ঝাঁকিয়ে বলতে লাগলো। কি হয়েছে, চিৎকার দিলে কেন? পূর্ণতা লম্বা লম্বা নিঃশ্বাস টেনে বলল, সে কিছুই বলতে পারল না, সব কথা জড়িয়ে যাচ্ছে পূর্ণতার। পূর্ব ওকে জলদি টেনে বেডে বসিয়ে কি হয়েছে সব খুলে বলতে বলল। পূর্ণতা জোরে জোরে লম্বা শ্বাসকার্য চালাতেই দুম করে পূর্বের গলা জড়িয়ে ধরল। পূর্ব বারবার বলছে, কি হয়েছে কিছু বলো। পূর্ণ কি নিয়ে চিৎকার করলে? আমি আছি তো, বলো কি হয়েছে। পূর্ণতার চোখ বন্ধ করে লাগাতার ঢোক গিলতেই জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, শ্রেয়া সুইসাইড করেছে। পূর্ব চকিতে ভঙ্গিতে পূর্ণতাকে ছেড়ে দিয়ে বলল, কি? অসম্ভব। কে বললো তোমাকে? কার কাছ থেকে খবর পেলে তুমি? আয়মান। পূর্ব শোনার সাথে সাথে নিজ থেকেই আয়মানকে কল করলো। আয়মান যা যা বলল আসলেই সবই সত্য। শ্রেয়া সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, এখন কেয়ার হসপিটালে ভর্তি আছে। পূর্ব দ্রুত আলমারি খুলে পোশাক বের করতেই পূর্ণতাকে বলল, ফটাফট নিকাবটা করে বোরখা পরো, সময় নষ্ট করো না। পূর্ণতা চোখ মুছতেই অবাক কণ্ঠে বলে উঠল, তুমি যাবে? কেন যাব না? শ্রেয়া আত্মহত্যা করতে চেয়েছে, তুমি কানে শোনোনি? ও যে তোমার সাথে। আমি ওর ভুল মাফ করে দিয়েছি পূর্ণ, প্লিজ রেডি হও। রাত সম্ভবত 12টা-13টা। ঢাকা শহরের রাস্তাগুলো জ্যাম থেকে ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। পূর্ব ড্রাইভারকে না নিয়ে নিজে ড্রাইভ করে হসপিটালে যাচ্ছে। গাড়ির ভেতরে অন্ধকার, লাইট অফ রাখা হয়েছে। পূর্ণতা কালো ঢোলা বোরখা জুবুথুবু হয়ে শুধু চোখ দুটো বের করে রেখেছে নিকাবের মধ্য দিয়ে। পূর্বের গায়ে কালো শার্ট, কালো গ্যাবার্ডিং প্যান্ট পরা, বাহাতে কালো ইলেকট্রিক ওয়াচ যা লাল আলোতে অন অফ হয়ে টাইম শো করছে। বর্তমানে এক হাতে ড্রাইভিংয়ের হুইল ঘুরিয়ে ড্রাইভ করছে এবং বাঁ হাতে অ্যাক্সিলারেটর চেপে স্পিড বাড়াচ্ছে। পূর্ব বামে তাকিয়ে দেখে পূর্ণতা সিটে হেলান দিয়ে সিট বেল্ট খামচে চোখ কুচকে রেখেছে। চোখ ফিরিয়ে পূর্ব সামনের দিকে দৃষ্টি রেখে অ্যাক্সিলারেটর থেকে হাত সরিয়ে পূর্ণতার হাতটা চেপে ধরলে পূর্ণতা মাথা উঠিয়ে পূর্বের দিকে তাকায়। আর চোখে পূর্ব সেটা বুঝতে পারলে পূর্ণতার হাতের ভাঁজে হাত মিলিয়ে এক টান মারে নিজের ঠোঁটের দিকে। বাতাস ঠান্ডা, পরিবেশ শীতল। হঠাৎ রাতের আকাশ গুরুম গুরুম শব্দ তুলে কিছুক্ষণের মধ্যেই ঝমঝমানি বৃষ্টি নামল। আকাশ ফুলে ফেপে উঠল মেঘের গর্জন। বজ্রপাতের বজ্রধ্বনিতে পূর্ণতা প্রচণ্ড ভয় পেয়ে কানে দুহাত চেপে কাঁপছিল। পূর্ব গাড়িটা সাইডে পার্ক করে পূর্ণতার দিকে ঝুঁকে ওর সিট বেল্ট খুলে দিতেই বলল, শ্রেয়ার কিচ্ছু হবে না পূর্ণতা, বি পজিটিভ। ভয় পাচ্ছ? দেখি আমার দিকে তাকাও। পূর্ণ আমার দিকে তাকাও বলছি। পূর্ণতা খিচিয়ে রাখা চোখ খুলে কান থেকে হাত সরিয়ে পূর্বের দিকে তাকাতেই দেখলো ওর সিট বেল্ট খোলা। পূর্ব টান মেরে পূর্ণতাকে কোলের উপর বসিয়ে নিকাবের উপরেই কপালে ঠোঁট ছুঁয়ে দিল। এক হাতে আগলে ধরে পূর্ণতাকে বুকে চেপে অন্য হাতে গাড়ি স্টার্ট দিল সে। আস্তে করে কানের কাছে অভয় বাণীতে বলে উঠল, পরিবেশটা রোমান্টিক ভেবে আমাকে একটু জড়িয়ে ধরো, বাকিটা আমি সামলে নিচ্ছি, ওকে? ওয়াটার রিমুভিং সিস্টেম অন করেও ঝুম বৃষ্টির প্রবলে গাড়ির সামনের গ্লাসটা ঝাপসা থাকা থেকে মুক্তি মিলছে না। বাধ্য হয়ে রিস্ক নিয়ে বেশ স্পিড দিয়েছে পূর্ব।
24 মিনিট লাগলো হসপিটালে পৌঁছাতে। গাড়ি থেকে নামতেই পূর্ব সার্জিক্যাল মাস্ক পরে আশেপাশে দেখে নিল, এরপর একসঙ্গে ভেতরে ঢুকলো দুজন। রিসেপশন থেকে খোঁজ নিয়ে জানতে পারলেও শ্রেয়া ইমার্জেন্সি ওয়ার্ডে আছে। সেখানে পৌঁছতে দেখতে পেল আয়মান বাদে সবাই উপস্থিত। পূর্ণতার মা বাবা সহ আয়মান ও রাজীবের পরিবারও সামিল হয়েছে। শ্রেয়ার মাকে সামলাতে হিমশিম খাচ্ছে 3 জনের মা। পূর্ণতা দূর থেকে সেই দৃশ্য দেখে পূর্বের হাত ছেড়ে ওদের কাছে দৌড়ে যেতেই খোদেজা ফোলা ফোলা চোখে ভ্রুকুচকে সিটে বসা অবস্থাতেই পূর্ণতার দিকে আপাত মস্তক চোখ বুলিয়ে বলল, তোকে হুজুকি বানালো কে? কি পড়েছিস? সেটা নিকাব পড়েছিস? দম বন্ধ লাগে না? পূর্ণতা উত্তর দিতে কাচুমাচু করছিল। ও মোটেই আশা করেনি এরকম সময় খোদেজা এরকম প্রশ্ন ছুড়বে। হঠাৎ পেছন থেকে ওর কাঁধে কেউ হাত রাখতেই বলে উঠল, আসসালামু আলাইকুম। এখানকার পরিস্থিতি কেমন? ডাক্তার কিছু জানিয়েছে? পূর্বের সালামটা পূর্ণতার বাবা মিষ্টি করে ফিরিয়ে দিয়ে প্রশ্নের উত্তরটাও সুন্দর করে দিয়ে দিল। একটা বিষয়ে পূর্ণতার বাবা কৌতূহল না চাপতে পেরে বলে উঠল, পূর্ব বাবা, তুমি মাস্ক পরেছো, তুমি কি অ্যালার্জির সমস্যায় আছে? পূর্ব মাস্কের আড়ালে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ফর দ্য সিকিউরিটি বাবা। একদিকে সবাই বিষণ্ণ অবস্থায় কান্নাকাটি করছে, অপরদিকে এ দুজনের খোশ আলাপে খোদেজা বেশ বিরক্ত। রুমালে চোখ মুছে চুপচাপ পূর্ণতাকে দাঁড়িয়ে থাকতে দেখে কঠিন গলায় বলল, তোকে বোরকা না পরিয়ে 8 গজের থান পরিয়ে দিয়ে মানাতো। পূর্ণতা কিছু চটপটে উত্তর দিবে তার আগেই পূর্ব ওর মুখের কথা ছিনিয়ে একগাল হাসি দিয়ে বলল, আম্মা জান, থান পেঁচিয়ে আমার বউকে মেরে ফেলতে চাই না। যেই বোরখাটা পরিয়েছি সেটায় যদি আমিও ঢুকতে পারি তো সমস্যাটা কোথায়? ওয়াসিফ পূর্বের নামটা পাবলিক প্লেসে একবার উচ্চারণ করে দেখবেন। রাস্তায় যেই কোলাহলটা হবে অন্তত আপনার মতো গাইনোকোলজিস্টের মাথায় ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কেন আমি মিসেস পূর্ণতাকে এভাবে এনেছি। পূর্বের কথায় প্রচণ্ড রূপে ক্রোধিত হলো খোদেজা। চটাস চটাস উত্তর শুনে খোদেজার ইচ্ছে করছিল পূর্বকে ভয়াবহ কিছু কথা শোনাতে। অসভ্য অভদ্র ফাজিল একটা ছেলে পূর্ব, যার বাবা মা কিছুই শিক্ষা দেয়নি। ইমার্জেন্সি ওয়ার্ডে লেখা রুমটা ভেতর থেকে বন্ধ, দরজার ঠিক উপরে লাল বাতি জ্বলে আছে। কিছুক্ষণ পরপর কিছু নার্স স্টিলের ট্রে ভর্তি জিনিসপত্র আনা নেওয়া করছে। পূর্ব সেটা লক্ষ্য করতেই খানিকটা দূরে গিয়ে নার্সকে দাঁড়া করিয়ে ট্রেতে কি যেন দেখতে লাগলো। ঘড়িতে সময়টা একবার পরখ করে দেখতেই হঠাৎ দরজা খুলে ব্যস্ত ভঙ্গিতে একটা ডক্টর বেরোতে সবাই প্রচুর উৎকণ্ঠায় ডক্টরের মুখের পানে তাকিয়ে নানান প্রশ্ন করতে থাকে। ডাক্তার উত্তর এমন স্বরেই দিচ্ছিল যা পূর্ব কিছুটা দূরে থেকেই শুনতে পাচ্ছিল। পূর্ণতা ঝটফট প্রশ্ন করলো, পেশেন্টের কি অবস্থা? ওর সিচুয়েশন কেমন? অন্য হসপিটালে শিফট করতে হবে? আপনাদের মিথ্যা সিম্প্যাথি দেওয়ার ইচ্ছে নেই, তাই সত্যটাই বলছি। পেশেন্টের অবস্থা খুব খারাপ, চান্স 50-50। একটা চাপা আর্তনাদে চিৎকার দিয়ে মাথায় হাত রেখে সরিয়ে ছেড়ে শ্রেয়ার মা। খোদেজা তাড়াতাড়ি শ্রেয়ার মাকে ধরে সারিবদ্ধ সিটে একটাতে বসিয়ে কান্না থামাতে বলে। পূর্ণতা এখন অস্থির লাগছে, মাথা ঘুরাচ্ছে। একসঙ্গে সবার মাথা চাপটাতে থাকলে পূর্ণতা হতবিহ্বল হয়ে নিকাবের আড়ালে চোখের পানি ফেলতে থাকে। কেন ওই সুইসাইড করলো? ওই মেয়েটা যত খারাপই হোক ওর জন্য অভিশাপ দিতে পারলো না পূর্ণতা। ভেতরটা ফেটে আসছিল শ্রেয়ার নাজুক অবস্থা শুনে। আয়মানকে প্রচুর কল করেছিল কিন্তু ফোন অফ। পূর্ব আশেপাশে কোথাও নেই। পূর্ণতা পাগলের মতো একবার এদিক আরেকবার ওদিক করে পায়চারি করছিল। রাজীবের বাবা আকুতিস্বরে শ্রেয়াকে বাঁচানোর জন্য ডক্টরকে রিকোয়েস্ট করতে থাকলে হঠাৎ পূর্ব কোত্থেকে উদয় হয়ে ডক্টরকে ফট করে জিজ্ঞেস করে, অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায়? ওর বডি কোনো প্রকার মেডিসিন নিতে চাইছে না। এই অবস্থায় রোগীকে বাঁচানো খুবই টাফ। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টাটা করছি, কিন্তু মেডিসিন যেহেতু নিতে চাইছে না, এক্ষেত্রে আপনাদের কাজ এখানেই সমাপ্ত। সবাই পূর্বের কথায় হক চুকিয়ে গেল। ডক্টর প্রথমে কৌতূহল দৃষ্টিতে কপালে ভাঁজ ফুটিয়ে হতভম্ব হলেও শেষে ঝাঁঝালো গলায় বলল, হোয়াট ডু ইউ মিন? আপনি পেশেন্টকে নিয়ে কি বলতে চাইছেন?
আমরা ডাক্তাররা চুপচাপ বসে আছি, কিছুই করছি না? আপনারা পেশেন্টের ক্লাইম্যাক্স দেখতে বসে থাকলেও আমরা এখানে রিস্ক নিতে পারছি না। পূর্বের কথায় ডক্টরটা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে চিল্লাহুল্লা শুরু করলো। সবাই নীরবতা ভেঙে ডক্টরকে শান্ত হতে বুঝাতে থাকে। কোনো লাভ হয় না। ডক্টরকে নিচু করে কথা বলার জন্য নার্সরা এখনও নানাভাবে কথা শোনাচ্ছে সবাইকে। পূর্ণতা বিকশ হয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিল। পূর্বের উগ্র ব্যবহারে মারাত্মক জিদ লাগছিল ওর। মুহূর্তের মধ্যেই ঘটনা তিল থেকে তাল হয়ে এমন বিশ্রী অবস্থা হলো, মানুষ রীতিমতো জড়ো হতে শুরু করেছে সেটা দেখার জন্য। একজন নার্স মেইন অথরিটির সেকশন থেকে একজন হেডকে ডেকে আনলেন। তথাকথিত ডক্টরটা পূর্বকে ইশারা দিয়ে বোঝায়। অথরিটির লোকটা খুবই রাগান্বিত চেহারায় পূর্বকে বলে ওঠে, আপনি এই হসপিটালে তামাশা করতে এসেছেন? ডাক্তারের সাথে কী রকম বিহেভ করতে হয় জানেন না? এগুলো কেমন আচরণ? পূর্ব সরু চোখে চুপচাপ তাকিয়ে থাকে শুধু। ডাক্তারটা ওর চুপটি দেখে ভাবে ব্যাটা অথরিটিকে দেখে মেবি চুপসে গেছে। অথরিটির লোকটা আরেক দফায় বলে উঠল, আপনি আপনার পেশেন্টের নিয়ে বিদায় হন এক্ষুনি বেরিয়ে যাবেন এই হাসপাতাল থেকে। ডাক্তারদের যারা সম্মান করতে জানে না তাদের এখানে জায়গা নেই। পূর্বের উপর ইতিমধ্যে পূর্ণতা সহ সবাই ক্ষিপ্ত। পূর্ব কোনো কিছু তোয়াক্কা না করে পকেটে হাত গুজিয়ে মাথা সোজা করে বলল, আমার জানা মতে পেশেন্টকে আপনারা না বুঝেই মেডিসিন দিয়েছেন। মানে কি বলতে চাইছেন? আপনি কি ডাক্তার? আমি তো ডাক্তার নই, ইভেন মেডিকেল স্টুডেন্টও না। আপনি বললেন আমরা না বুঝেই মেডিসিন দিয়েছি, তাহলে কেন বললেন এটা? পেশেন্টের বডি যদি মেডিসিন রিজেক্ট করে, এতে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কি করার আছে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সুইসাইড করেছে কবজির শিরা কেটে। 7 তলা উঁচু ছাদ থেকে লাফ দেয়নি। এখানে মেডিসিন আপনারা কি কি দিয়েছেন সেগুলো কি বলবো? আমি যদি একবার আপনাদের চিকিৎসার স্টেপগুলো রিপোর্ট করে জায়গা মতো পাঠিয়ে দিই কি হবে জানেন তো? শব্দহীন নীরবতা, যেন কোনো মানুষ নেই এমন স্তব্ধ অবস্থায় বিরাজ করছে এখন। পূর্ব আবার বলে উঠল, কিন্তু এবার ইংলিশে একটা ডিসক্রিপশন দিয়ে বলল, The risks of medicine are possible unwanted or unexpected effects that might happen to you when you use them. Risks can be minor, like a mild upset stomach, or more serious. If you give the medicine dose high, it will be horrible for the patient. আমি কি ঠিক বলেছি? আপনি কি পেশেন্টকে ভুলভাল মেডিসিন দেননি? পয়েন্ট টু বি নোটেড, আমি কোনো মেডিকেল স্টুডেন্ট নই। এইসব তথ্য বের করাটা আমার জন্য ক্রিটিক্যাল কিছুই না। এখন আপনাদের উত্তরটা শুনতে চাই। অথরিটি মুখ কালো করে লজ্জা ভঙ্গিতে জিজ্ঞেস করে উঠল, আসলে আপনি কে? আর ইউ? পূর্ব মুখের মাস্কটা কানের দুপাশ থেকে খুলতেই এতক্ষণ যারা গলাবাজি করছিল সবাই বিরাট বড় চোখ করে ঘন একটা ঢোক গিলল। সাদা ড্রেস পরানো নার্সগুলো ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। ডক্টরটা অথরিটির সাথে কথা বলার জন্য হাঁসফাঁস করছিল ঠিকই, কিন্তু অথরিটি নিজেই হতবাক দৃষ্টিতে চোখ বড় করে আছে। পূর্ব বাঁ হাতে ইলেকট্রিক ওয়াচের ডাবল ট্যাপ করতেই লাল আলো জ্বলে টাইম শো করলো 1:19। এক পলক চোখ বুলিয়ে বা ভ্রুটা উঁচু করে পূর্ব বলল, 1:24 মধ্যে অ্যাম্বুলেন্স রেডি করে পেশেন্টকে এলএল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করুন, নইলে আমার চাইতে খারাপ কেউ হবে না। আদেশ পালনের জন্য ঝড় বয়ে গেল যেন। সবাই আশ্চর্য হলেও খোদেজা সবচেয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছে পূর্বের কর্মকাণ্ডে। নিজের একজন মেডিকেল ডিপার্টমেন্টের সদ্য হওয়া সত্ত্বেও নন ডিপার্টমেন্টের একজন পলিটিক্স করা ছেলে কিভাবে এত বড় ত্রুটি ধরে ফেলল। খোদেজা এক দৃষ্টিতে শ্রেয়াকে শেষ চেষ্টা বাঁচানোর জন্য পূর্বের কাজগুলো দেখছিল। পূর্ব যদি উদার মনের মানুষ না হতো, সম্ভবত পর কারোর জন্য এতটা উঠে পড়ে ব্যস্ত হতো না। আচ্ছা, পর মানুষকে যে এতটা প্রাণ দিয়ে করছে, আপন মানুষের জন্য সে কতটুকু উদার হবে? মানুষটাও যতই বেয়াদব হোক, এমন বেয়াদব ঘরে ঘরে জন্মালে ক্ষতি নেই। মনে মনে বলতেই হেসে ফেলল খোদেজা। বৃষ্টিতে রাস্তাঘাট কর্দমাক্ত। অ্যাম্বুলেন্সটা দ্রুত হসপিটালে পৌঁছানোর সকল বন্দোবস্ত করে দিয়েছে পূর্ব। দলের ছেলেপিলে ডেকে দুটো গাড়ির ব্যবস্থা করে একটা অ্যাম্বুলেন্সের পেছনে টহল দিয়েছে, আরেকটা সিকিউরিটি দিচ্ছে সবাইকে
আনার জন্য বড় মাইক্রোবাসটার পেছনে। পূর্ব একা ড্রাইভ করে সামনে থেকে রাস্তা ক্লিন করে দিচ্ছে অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য। আচ্ছা, যে করেই হোক শ্রেয়াকে বাঁচানো চাই। পূর্ণতাকে নিজের গাড়িতে তুলে নিই পূর্ব। ইতিমধ্যে মানুষজন জেনে গিয়েছে পূর্ব একটা রোগীকে হাসপাতালে পাঠানোর জন্য রাস্তায় নেমেছে। কাজেই পূর্ণতা পাশে থাকা মানে প্রত্যক্ষভাবে বিপদ। ওকে পরিবারের অন্যান্য সকলের সাথে মাইক্রোতে তুলে দিয়েছে দ্রুত আসার জন্য। শোষো করে সারিবদ্ধভাবে একসঙ্গে হাসপাতালের গেট দিয়ে ঢুকলো অনেকগুলো গাড়ি। পূর্বের কালো গাড়িটা সবার প্রথম ঢুকতে ডক্টরদের একদল টিম রেডি হয়ে স্ট্রেচার আনতে নির্দেশ দিল। মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স থেকে ধরাধরি করে বের করলো শ্রেয়াকে। ওয়ার্ড বয়, নার্স, ডক্টর সবাই দৌড়ে ছুট লাগালো ট্রিটমেন্ট চালু করার জন্য। হাসপাতালের বাইরে থাকার মানুষগুলো কৌতূহল দৃষ্টি যার যার জায়গায় দাঁড়িয়ে হা করে আছে। সেকেন্ডের মধ্যে শুনশান নীরব হাসপাতাল প্রাঙ্গণে হুলুস্থুলুস অবস্থা দেখে হতবাক সবাই। পূর্ব হাত ঘড়িতে সময় দেখতে দেখতে মাইক্রো থেকে নামা সবাইকে হাসপাতালের ভেতরে জলদি যেতে বলল। শ্রেয়ার মা পাগলের মতো ছুট দিল ওনার পিছু পিছু। সবাই হনিয়ে দৌড়ে যায় ভেতরে। পূর্ব প্রচণ্ড ব্যস্ত ভঙ্গিতে কানে ব্লুটুথ লাগিয়ে হাতে ফোন দিয়ে কাউকে কল দিতেই পূর্ণতা ছুটে এলো পূর্বের একদম সামনে। ঢোলা কালো বোরখার নিচে দিয়ে কাদার মেখে গেছে পূর্ণতা। দু হাতের বোরখা কোনো রকম একটু উঁচু তুলে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আয়মান ফোন ধরছে না, কি করি? আমার মাথা কাজ করছে না পূর্ব। ও কেন এমন করছে? পূর্বকে ঘিরে এখনো আশেপাশে থাকা বিভিন্ন রোগী স্বজনরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। পূর্ব মুখে হাত দিয়ে দেখে মাস্ক নেই। মানুষ ওকে দেখে চিনবে না এমন পাবলিক সম্ভবত নেই। পূর্ব ব্যাপারটা আঁচ করতে পেরে তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে মাস্ক বের করতেই পূর্ণতাকে চোখ দিয়ে একটা ইশারা করে। পূর্ণতা চমকে উঠতেই হঠাৎ আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওদেরকে দেখছে। মাথা ঘুরিয়ে সামনে তাকাতেই দেখে পূর্ব মুখে মাস্ক লাগিয়ে হাঁটা দিয়ে হাসপাতালের প্রবেশপথের দিকে। পূর্ণতা চোখ নিচু করে বোরখা ধরে পূর্বের পিছু পিছু যেতেই একটা ওয়াশরুমের মতো নিরিবিলি জায়গায় এসে পড়ল। পূর্ণতা অবাক দৃষ্টিতে নিরিবিলি জায়গাটা দেখতেই বুঝতে পারল এটা অনেকটা চেঞ্জিং রুমের মতো, যেখানে বাইরে থেকে আসা মানুষের তাৎক্ষণিক পোশাক পরিবর্তনের জন্য করা হয়েছে। হাসপাতালটা প্রাইভেট ও বিলাসবহুল বিধায় এখানে মানুষ তুলনামূলক কম। পূর্ণতা রুমের সেন্টারে দাঁড়াতেই পূর্ব যেয়ে রুমটা দরজা নক করে দিল। চকচক করা অভিজাত্য বেসিনের কাছে গিয়ে ট্যাপ ছেড়ে বেসিনের ডান পাশ থেকে টিস্যু বক্স নিয়ে পূর্ণতার পায়ের কাছে হাঁটু মুড়ে বসলো পূর্ব। পূর্ণতা চেঁচিয়ে উঠল, কি করছো তুমি? পায়ের কাছে বসছো কেন? তুমি খবরদার বোরখায় হাত দিবে না। পূর্ব কথা শুনল না, কথা সম্ভবত কানেও নিল না। নির্বিকার ভঙ্গিতে ফসফস করে বক্স থেকে টিস্যু নিয়ে পূর্ণতার বোরখার কাদা মুছতে লাগলো সে। পূর্ণতা চেঁচামেচি আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। পূর্ব এমন দৃষ্টিতে তাকায় পূর্ণতার সঙ্গে সঙ্গে চুপ। হঠাৎ পকেট থেকে ফোন বেজে উঠলে কানে ব্লুটুথ ট্যাপ করে কথা বলতে বলতে কাদা পরিষ্কার করা অব্যাহত রাখলো সে। এটা কি সিমেক্স ব্লাড ব্যাংক? আমি ওয়াসিফ পূর্ব বলছি। আমার ইমিডিয়েটলি 5 ব্যাগ রক্ত লাগবে। এক্ষুনি সব কিছু সিকোয়েন্স করুন, আমি লোক পাঠাচ্ছি। কথার মাঝে পূর্ব আবার উঠে দাঁড়িয়ে ট্যাপের পানিতে অনেকগুলো টিস্যু ভিজিয়ে বাড়তি পানি চিপে ফেলে এলো পূর্ণতার পায়ের কাছে হাঁটু। এই মানুষটা বড়ই অদ্ভুত। কখনো নিজের দিকে তাকায় না, কখনো নিজের জন্য ভাবে না। নিজের বলতে যে একটা ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, সেটা সর্বদা ফলায় না। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়াতে পরিবারের অন্যান্য মানুষরা হাত গুটিয়ে বসে থাকতো। ডক্টরের ত্রুটিতে শ্রেয়ার প্রাণ হয়তো ছড়ে যেত, হারিয়ে যেত একটা মেয়ের কোনো মায়ের বুক খালি করে। বাবার মমতা ভরা মা ডাকতে আজীবনের জন্য ছিনিয়ে নিয়ে যেত সেই মানুষটার অকাল মৃত্যু ডেকে। এই শ্রেয়া কতবার পূর্ণতাকে আগলে রেখেছে। কখনো বোনের মতো জড়িয়ে ধরেছে, কখনো পাশ থেকে বন্ধুর মতো। পূর্বের তো কিছুই হয় না শ্রেয়া, তবুও পূর্ণতার মুখের দিকে তাকিয়ে নিজের শেষটুকু দিয়ে বাঁচানোর তাগিদ আছে তা পূর্ণতার চোখ থেকে বৃষ্টির ফোঁটা
ঝরায় ছড়ায় ঝরছিল গাল দিয়ে। পূর্ণতার চোখ থেকে বৃষ্টির ফোঁটা জোড়ায় জোড়ায় ঝরছিল গাল দিয়ে ভিজিয়ে। পূর্বের দিকে মাথা নুয়ে তাকাতে ওকে জাপটে ধরে কাছে টানতে ইচ্ছে করে। মানুষটা সবার জন্য ভাবলেও নিজের জন্য স্বার্থপর হতে পারে না। এই যে বিরাট বড় হাসপাতাল নিয়ে এলো, বড় বড় ডাক্তারদের বাড়ি থেকে তুলে এনে শ্রেয়ার জন্য মজুত করলো। রক্ত সংকটে যদি না পড়ে এজন্য রক্তে যোগানো দিয়ে ফেলেছে সে। পূর্বের জীবনে পেয়ে পূর্ণতা যদি হাজারবার অসংখ্যবার অগণিত কষ্ট সহ্য করার লাগে তাও করবে। প্রচণ্ড সুখের চেয়ে যদি কষ্টের পাল্লা ভারী হয় সেটাও মাথা পেতে মেনে নিতে রাজি পূর্ণতা। এই অসভ্য ফাজিল বেয়াদব রাগী রাশভারী মানুষটাকেই পূর্ণতার চাই। পূর্ব পুরো বক্স খালি করে পূর্ণতার বোরখার লেগে থাকা কাদাতে অবস্থা পরিষ্কার করে উঠে দাঁড়ালো। টিস্যু বক্সটা জায়গা মতো রেখে হাত ধুয়ে পূর্ণতার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। কালো নিকাব ভেদ করে ছলছল চোখের দিকে সম্পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে পূর্ণতা হাত দুটো ধরল পূর্ব। সাথে সাথেই পূর্ণতা চমকে উঠল। পূর্বের হাত দুটো কি ঠান্ডা! তড়িৎ গতিতে ওর খেয়াল হলো পূর্বের কালো শার্টটা পুরো ভিজে গায়ের সাথে লেগে আছে। পূর্ণতা অস্থির কণ্ঠে পূর্বের গাল ধরে বলল, তুমি গাড়িতে থাকার পরেও ভিজলে কি করে? দেখি কপাল দেখি, জ্বর আসলে তোমার খবর আছে, দেখে নিও। আমি তোমাকে ছাড়বো না। পূর্ব ঠোঁট প্রসার করে গালের দুপাশে সূক্ষ্ম হাসির ভাঁজ ফেলল। পূর্বকে হাসতে দেখে পূর্ণতা মুখ ফুলিয়ে হৃদয়ের মাঝে ভাঁজ ফেলে বলল, তুমি হাসছো? আমি ইয়ার্কি করছি, জবাব দাও না কেন? পূর্ব কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে পূর্ণতার হাত দুটোয় চুমু দিয়ে দিল। পূর্ণতার রাগি রাগি চাহনিতে পূর্বের দিকে তাকিয়ে আছে। পূর্ব দুগালে দু হাত রেখে নিকাবের উপরেই পূর্ণতার ওষ্ঠ যুগলের উপর ঠোঁট ছুঁয়ে দিয়ে দিল। বুকের কোথাও কাটা ফুটে উঠল পূর্ণতার। পূর্বের শরীর বেশ ঠান্ডা হয়ে আছে। চকিত দৃষ্টিতে পূর্বের গাল, কপাল ও গলায় হাত ছুঁয়ে ছুঁয়ে পর্যবেক্ষণ ভঙ্গিতে উৎকণ্ঠযুক্ত কণ্ঠে পূর্ণতা বলল, তোমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে আছে, কি করব আমি তোমাকে নিয়ে? নিজের ন্যূনতম খেয়ালটুকু রাখো না। আমি রাগে ক্ষোভে অদ্ভুত জেদিপনায় পূর্ণতার কথা শেষ করতে পারল না। দাঁতের দাঁত চেপে থেমে গেল। পূর্ব ফিক করে ঝকঝক দাঁতে সুন্দর করে হাসতেই মোলায়েম কণ্ঠে বলল, বাসায় গেলে একটু আগলে নিও, তোমার উষ্ণতায় একটু উষ্ণ করে দিও, তাতেই আমার চলবে। এটুকু বিশ্বাস করতে পারো আমি অসুস্থ হব না। ঝড় বৃষ্টি গায়ে মেখে দেদারসে থাকতে পারবো, নো টেনশন, ঠিক আছে? সাবলীল হাসিতে পূর্ণতার দিকে ডান চোখটা টিপ মেরে দরজার কাছে চলে গেল পূর্ব। পূর্ণতা কয়েক সেকেন্ড ঝিম মেরে চুপটি করে থাকতেই হঠাৎ ঝাঁঝালো গলায় বলে উঠল, আমার কথা জীবনেও শুনবেন? কখন শুনবেন? আমার উপর মর্জি খাটিয়ে দারুণ শান্তি পান, তাই না? তাহলে আমি তো আপনার কেউ না, থাকা না থাকা এক সমান। ফোঁস করে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল পূর্ণতা। রাগ যখন ওরও উঠে তখন পূর্বকে এক চুল ছেড়ে কথা বলে না সে। দরজায় নবে মোচড় দিয়ে পূর্ব মাথাটা পেছনে ঘুরিয়ে এক দু টুকরো মিষ্টি হাসিতে বলল, আমার সব কিছু যখন তোকে ঘিরে, পূর্ণতা ছাড়া পূর্বকে বড়ই বেখাপ্পা লাগে। পূর্ণতা অটলভাবে দাঁড়িয়ে রইল। পূর্বের যাওয়াটা এক দৃষ্টিতে দেখে স্তব্ধ ভঙ্গিতে ঢোক গিলে গলা সিক্ত করল পূর্ণতা। প্রাণঘাতী হাসিটা বুকের কোথাও বিদ্ধ করেছে। আঘাত পেয়ে বুকের যন্ত্রটা ক্রমাগত লাফাচ্ছে। চোখ বন্ধ করে মায়াময় শান্ত তীক্ষ্ণ দৃষ্টিটা কল্পনায় স্পষ্ট ভাবতেই বিড়বিড় করে উঠল নিজের সাথে, তোমায় নিয়ে যত স্বপ্ন দেখেছি তা ছিল বেহিসেবি। আমার কল্পনায় যত সুন্দর চিত্র দেখেছি, বাস্তবে তার চেয়ে বড্ড সাংঘাতিক তুমি। তোমার শান্ত হাসিটা দেখলে বারবার নিজেকে ভুলে যাই, বাধ্য হই তোমার ধারালো দৃষ্টিতে সম্মোহন হতে। ইস, সত্যি তুমিই না, আমারও নিজেকে বেখাপ্পা লাগে। হেসে ফেলে পূর্ণতা। বোরখা ধরে বেরিয়ে যায় রুম থেকে। শ্রেয়াকে ওটিতে ঢুকানো হয়েছে আধা ঘন্টা হলো। রুমের বাইরে সারিবদ্ধ
চেয়ারগুলোতে এক এক করে সবাই বসে দোয়া প্রার্থনা করছে। চেয়ার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে নির্লিপ্ত ভঙ্গিতে রাজীবের মায়ের কাঁধে মাথা হেলিয়ে দিয়েছে। আয়মানের মা চোখ বন্ধ করে আঙুলে টুকে টুকে জপমালা করছে। খদিজা এদিক ওদিক কিছুক্ষণ পায়চারি করে আয়মানের মায়ের পাশে বসলো। পূর্ণতা শ্রেয়ার ঘুমন্ত বোনকে আগলে ধরে সিটে বসে আছে। পুরুষরা সবাই কিছুটা দূরে দাঁড়িয়ে হা হুতাশ ভঙ্গিতে একে অপরের সাথে কথা বলছে। কথার মধ্যে শ্রেয়ার বাবা হুটহাট করে কেঁদে দেয় হাউমাউ করে। পূর্ব ডাক্তারদের প্রেসক্রাইব মেডিসিনগুলো বহুবার চেক করিয়ে নানা স্পেশালিস্টদের কাছে থেকে রিকমান্ড নিয়ে তারপর ওটিতে পাঠিয়ে দিচ্ছে। দলের 9 জন ছেলেকে ব্লাড আনা, মেডিসিন পাঠানো, বাইরে দাঁড়িয়ে টহল দেওয়ার মতো বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছে পূর্বের সুপারিশে অভিজ্ঞ নার্সরা রাত্রিকালীন ডিউটি ছেড়ে যেতে পারেনি। তবে পূর্ব নিজ দায়িত্বে সকল নার্সদের ঠিকঠাক মতো তাদের বাড়ি পৌঁছে দিবে বলে নিশ্চয়তা দিয়েছে। সম্পূর্ণ ব্যয়ভার পূর্ব নিজের কাঁধে নিয়েছে। শ্রেয়ার বাবা থেকে চেকটা পর্যন্ত হাতে না নিয়ে নাকচ করে দিয়েছে সে। ঘণ্টাখানিক পর ডক্টর এসে সবাইকে জিজ্ঞেস, পেশেন্ট কি মানসিক অসুস্থতায় ভুগছিলেন? সবাই হুঁশ ফেরার মতো চৈতন্য দৃষ্টিতে তাকালে পূর্ব এক ধাপ জোরে হেঁটে এসে বলে, শারীরিক অবস্থাটা কেমন? পেশেন্ট সম্ভবত অ্যান্টি ডিপ্রেসড ওষুধ নিত। ওষুধগুলো খুব পাওয়ারফুল বলে মাথায় অ্যাটাক করেছে। ব্রেনে সমস্যা? আমরা এখনও এমআরআই রিপোর্ট চেক না করে বলতে পারছি না। তবে হাতের যে শিরাটা কেটেছে খুবই গভীরভাবে কেটে গেছে। ব্লিডিং অফ করা খুব কষ্টসাধ্য হলেও এখন কম পরিমাণে ব্লিডিং হচ্ছে। পূর্ব কয়েক সেকেন্ড চিন্তা ভঙ্গিতে ভেবে হঠাৎ চকিতে বলে উঠল, ব্লাড কি আরও লাগবে? আনুমানিক কতটুকু লাগবে যদি বলতেন? ব্লাড আর লাগবে না বলে মনে হয় না। পালস রেট স্বাভাবিক হলে আমরা যে মেডিসিনটা দেব সেটা আনিয়ে রাখুন। পূর্ব সাথে সাথেই পেছনে ঘুরে দলের একজনকে তর্জনী তুলে মেডিসিন আনতে নির্দেশ দিল। ডাক্তারকে রিকোয়েস্ট করে পূর্ব একটু প্রাইভেট টক সারাতে আলাদা জায়গায় নিয়ে গেল। মূল সমস্যাটা বলুন। দেখুন ডাক্তার, যত টাকা লাগবে আপনি আমাকে বলবেন। তবুও আপনি দয়া করে আমার পরিবারের সামনে ওর ব্লাড নিউজটা দিতে যাবেন না। আপনি আমাকে সত্য বলতে বারণ করেছিলেন মিস্টার। সত্যি বলতে ওই হসপিটালে শ্রেয়ার প্রাথমিক যে চিকিৎসাটা হয় সেটা একদম ভুল। ওটার সাইড ইফেক্ট হিসেবে ওর ব্রেইনের বাম দিকের জমাটবদ্ধ অবস্থা। আপনাকে একটা সত্য কথা বলি, রোগী হয়তো বাঁচবে না। আমি মিথ্যা আশা দেওয়ার মতো ডক্টর নই। আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি, কিন্তু বাঁচা মরার দায়ভার ওপরওয়ালার। পেশেন্টের সিচুয়েশন সিরিয়াসলি খুব খারাপ। আপনি কিভাবে ম্যানেজ করবেন করুন, দোয়া করুন যেন বিপদটা কেটে যায়। পূর্ব শকড হয়ে যায় সত্য কথা শুনে। ডক্টর ওর কাঁধে এক মুহূর্ত হাত রেখে পরক্ষণে হতাশ ভঙ্গিতে চলে যায়। মাথা আর কাজ করতে চাইছে না পূর্বের। মনে হচ্ছে শ্রেয়া ইচ্ছে করেই মৃত্যুর পথটা বেছে বাঁচার জন্য চান্স রাখেনি। সোজা সাপটা মরতে চাওয়াটাই ওর একমাত্র মুখ্য উদ্দেশ্য ছিল। কিন্তু কেন শ্রেয়া এই ভয়াবহ পথ বেছে নিল? কি ছিল রহস্য? অনুশোচনার ভারে তিলে তিলে কষ্ট পোহানোর চাইতে মৃত্যুটাই কি যোগ্য ভেবেছিল? পূর্ব চোখ বন্ধ করে বুক ভর্তি লম্বা নিঃশ্বাস টেনে নাসাপথ ও মুখসিদ্ধ পথে ছেড়ে দিল। শ্রেয়া আজ যদি মরেও যায়, অনেক রহস্য আধুরা রেখে যাবে। আকাশ পাতাল করে তুখোর বৃষ্টি হচ্ছে 2 দিন যাবৎ। গত কয়েক বছরে ঢাকাবাসীর এমন বর্ষণ দেখেছে কিনা সন্দেহ। নানা জায়গায় সাংবাদিকরা প্রতিটা চ্যানেলে ফলাও করে দেখাচ্ছে এমন বৈরী আবহাওয়ার দুর্যোগপূর্ণ খবর। সবাই অবাক, হতবাক কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে বৃষ্টির এমন বিহরধ্বংসী তাণ্ডব দেখে। বৃষ্টি যেন গোগ্রাসে সবাইকে দাপট দেখিয়ে খুন করতে এসেছে। পাহাড়ি এলাকা জনজীবন প্রায় মৃড় হয়ে গেছে নিজেদের ভিটেমাটির অস্তিত্ব নিয়ে। নিম্নাঞ্চলগুলো অবস্থা আরও করুন। সেই সাথে ঢাকার মধ্যে হাঁটু সমান পানি। কালো মেঘের আড়ালে পৈশাচিক গর্জনে ঠেকে আছে তেজশ্রী সূর্য। সূর্যি মামার দেখা নেই আজ নিয়ে 2 দিন হলো, অথচ মনে হচ্ছে কতদিন যেন সূর্য দেখে না মানুষ।
কেমন একটা উদাসী হাহাকার উৎকণ্ঠার অবস্থা। পকেটে হাত গুজে থাই গ্লাসের জানালা ভেদ করে দৃষ্টি চলে গেল আকাশের গুমুট ভরা দৃশ্যপটে। কালো শার্টটা ভিজে চপচপ হয়ে দেহের ভাঁজে ভাঁজে লেপ্টে ফিটনেসটা চোখ ধাঁধিয়ে দিচ্ছে। বেহায়া কালো চুলগুলো ফর্সা কপালের উপর সারিবদ্ধভাবে ঠাঁই নিয়ে আছে তার। চুলগুলোর শেষ প্রান্ত থেকে পানি টুপটুপ করে নিচে পড়ছে, কিন্তু পানির খোঁচা খোঁচা দাড়ির উপর গড়িয়ে পড়তেই চেহারার কাছ থেকে শার্টে পড়ছে এখন। লালচে ঠোঁটটা যেন বৃষ্টির ছোঁয়া পেয়ে আরও কোমল হয়ে লালচে দেখাচ্ছে। শান্ত মায়াময় ঘন ভাবড়িযুক্ত চোখের ভেতরটা একটু পরপর ঝাপসা হয়ে আসছে তার। টলটল নোনা পানিতে বাইরের কালো আকাশটায় ঘোলাটে দেখতে দেখতে আবার স্বচ্ছ করে দেখতে পায় সে। কারো বুক ফাটা চিৎকারে বুকের ভেতরটা বিষযুক্ত শুল দিয়ে এফোর ওফোর করে দিচ্ছে। ফ্লোরে বসে দুহাতে অনবরত পাগলের মতো মেঝে থাপড়ে চলেছে কেউ। বৃষ্টির বজ্র গর্জনের আড়াল হতে পারছে না এক ঝাঁক কান্নাকাটির আহাজারি। থমথমে প্রাইভেট হাসপাতালটা স্বজন হারানোর তীব্র দুঃখে কলিজাটা ফেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সবার। খান খান করে ছিঁড়ে যাচ্ছে বুকটা। চোখের অঝোর কান্না ভেতরে অভিব্যক্তি সবার মতো প্রকাশ করতে না পারলেও নিশ্চুপ হয়ে গেছে ওয়াসিব পূর্ব। সময় যেন রহস্য সৃষ্টি করে থমকে গেছে। পূর্ণতা কাঁদতে পারে না এমন ভঙ্গিতে স্তব্ধ হয়ে বসে আছে সিটে। তার পাশেই রাজীবের মা মাথায় হাত দিয়ে হাউমাউ করে কাঁদছে। পূর্ণতা ও শ্রেয়াকে কখনো আপন সন্তানের চেয়ে কম ভালোবাসেনি রবেদা। পূর্ণতার বিয়েতে কত উৎফুল্ল মেজাজে খাটাখাটি করলো। একই রকম মন কারা শ্রেয়ার বিয়ে নিয়েও ছিল। সেই মেয়েটা হঠাৎ করে কোথায় চলে গেল। আজীবনের জন্য সে পাড়ি দিল নিরুদ্দিষ্ট পথে। আর কখনো শ্রেয়া বলবে না, আন্টি আপনি না দেখতে একদম শাবানার মতো, পুরা নায়িকা। কান্না আজ থামছে না। অকাল মৃত্যুটা সহ্য হচ্ছে না বুকে। চিৎকার দিয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে শ্রেয়ার মা। মেয়েকে বুকের মধ্যে আগলে রেখে মানুষ করেছে প্রথম সন্তান হিসেবে মা হওয়ার সুখটা আজ কেড়ে নিল সৃষ্টিকর্তা। শ্রেয়ার মা চিল্লিয়ে কেঁদেও থাকতে পারছে না। কেন নিষ্ঠুরভাবে চলে গেল শ্রেয়া? একটাবার ভাবলো না মা কি করবে, একটাবার ভাবলো না মা কি করে থাকবে। মায়ের বুক খালি করে সন্তান চলে যাওয়াটা কতটা বেদনাদায়ক, কতটা কষ্টের একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। মৃত্যুর সংবাদ শুনে খদিজা কতক্ষণ বুকে চাপড়ে কেঁদেছে তা বলা বাহুল্য। পূর্ণতার সাথে একই বিছানায় দুজন বোনের মতো শুয়েছে কত দিন। পূর্ণতার পাশে শ্রেয়াকেও উনি দ্বিমাত্র মেয়ের মতোই ভালোবেসেছে। কি হলো হঠাৎ? কেন শ্রেয়া এরকম একটা পথ বেছে দুনিয়া থেকে বিদায় নিল? খদিজা উত্তর পান না। আয়মানের মা নিজের এখন আবল তাবল বকছে। শ্রেয়ার মাকে বুঝ দিতে গিয়ে নিজেই বেখেয়ালে ভঙ্গিতে কথাবার্তা বলছে। পূর্ণতা লাশ ঘরে বসে আছে। সাদা কাপড়ে মুখ ঢাকা মেয়েটাকে দিকে নিষ্পলক দৃষ্টি চেয়ে আছে। জীবনের এই প্রথমবার সে মৃত মানুষের শরীর স্পর্শ করতে যে খুব ভয় পেয়েছে। কি ঠান্ডা! গোলগাল মুখটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। পূর্ণতা পাথর বনে গেছে শ্রেয়ার মতো প্রাণবন্ত মেয়েটাকে মৃত্যুতে। বুকে ভারী পাথর জমাট বেঁধে আছে। পূর্ণতা ডুকরে কেঁদে দিয়ে চিল্লিয়ে বলে উঠে শ্রেয়ার ঠান্ডা হাত ছাকিয়ে, তোকে ক্ষমা করার সুযোগটা দিলি না শ্রেয়া? তুই কেন এই কাজটা করলি? আমি কি নিয়ে থাকবো রে দোস্ত? আমার বুকটায় কি যন্ত্রণা দিলি রে? আমি এই কষ্ট কিভাবে সহ্য করব? শ্রেয়া রে বোন আমার, একটাবার ওঠ না, উঠে দেখ আমি তোর কাছে আছি। আমি তোকে কিচ্ছু বলবো না, পূর্বের সাথে কি করেছিস কিচ্ছু মনে রাখবো না। দোস্ত তুই ওঠ না, তোর পা দুটো ধরি। আমি তোর যাওয়া মানতে পারছি না দোস্ত। ঠান্ডা দেহের উপরে ঝাঁপিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে পূর্ণতা। পুরো লাশ ঘরে চারিদিকে কান্নায় তীব্রতা মুখরিত হচ্ছে। আজ দেয়ালগুলো সাক্ষী কোনো আপন মানুষের মৃত্যুতে কেউ রক্তের সম্পর্ক ছাড়া কাঁদছে। গলা ফাটিয়ে চিৎকার করে সদ্য লাশটাকে আঁকড়ে ধরে কাঁদছে।
শৈশবের সেই অবুঝ বয়স থেকে একসঙ্গে বেড়ে ওঠা মেয়েটার মৃত্যুর বুকের ভেতর সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। পূর্ণতার অবস্থা বেগতিক দেখে অনেকটা শঙ্কিত মুখেই একটা ওয়ার্ড বয় খদিজার কাছে খবর পাঠায়। খদিজা এতক্ষণ চৈতন্যশূন্য অবস্থায় কাঁদছিল। পূর্ণতার কথা খেয়াল হতেই তাড়াতাড়ি কান্না মুছে পূর্বকে খুঁজতে থাকে। ছেলেটা গেল কই? ডাক্তারের কাছ থেকে নিউজটা পেয়ে কোথায় উধাও হলো? খদিজা কান্নার ভিড়টা পেরিয়ে লম্বা পথটা একটু হেঁটে ঠিক ডান দিকে তাকাতেই জানালার দিকে দৃষ্টি আটকায়। পকেটে হাতে গুজে জানালার বাইরে দৃষ্টি রেখে স্ট্রেট দাঁড়িয়ে আছে পূর্ব। খদিজা এগিয়ে এসে পেছন থেকে পূর্বের কাঁধে হাত রাখে। পূর্ব চকিত দৃষ্টিতে সঙ্গে সঙ্গে পেছনে তাকাতেই অপ্রস্তুত ভঙ্গিতে বলে ওঠে, মা, কিছু প্রয়োজন? এই প্রথম খুব মুগ্ধ নয়নে পূর্বকে দেখছে খদিজা। ছেলেটার ফর্সা মুখের সুন্দর দুটো চোখ খুব মনোযোগ দিয়ে দেখছে। কেমন গভীর একটা চাহনি। সে চাহনিতে তাকিয়ে থাকতে কেউ ওর দৃষ্টি থেকে চোখ ফেরাতে পারবে না। মুখটা কি অদ্ভুত নিষ্পাপে, অদ্ভুত ছোঁয়া। সারা রাত না ঘুমিয়ে বেকাদায় খাটনি করার ফলে চোখ দুটো এখন প্রচুর ক্লান্ত দেখাচ্ছে। বৃষ্টির মধ্যেও নানা কাজে বেরুতে এক চুল ভাবেনি। খদিজাকে এমন চুপচাপ দেখে নীরবতায় জটলা ছেদ করলো পূর্ব। মা, কিছু বলবেন? কোনো প্রয়োজন? খদিজা শান্ত ভঙ্গিতে পূর্বের কপালের চুলগুলো আঙ্গুলের ঝেড়ে দিল। ঝাঁটের ফলে বিন্দু বিন্দু পানির জন্য পূর্ব চোখ বন্ধ করতেই খদিজা বলল, পূর্ণতার দিকে একটু খেয়াল দেওয়া দরকার। পূর্ব ঝট করে চোখ খুলতেই কিছু মনে হওয়ার স্থিতিতে অস্থির হয়ে বলল, ও কোথায়? আপনাদের সাথে না? না, শ্রেয়ার কাছে। কথাটুকু শুনেই দৌড় লাগালো লাশ ঘরের দিকে। খদিজা ততক্ষণে চুলের বাড়তি পানি ঝাড়া শেষ। পূর্বের দৌড়ের দিকে খদিজা স্থির দৃষ্টিতে তাকিয়ে আবারও একবার আঁচলে চোখ মুছল। পূর্ব এক ছুটে দৌড়ে এসে লাশ ঘরের দরজা খুলে হাঁপাতে হাঁপাতে দেখে পূর্ণতা বেহাল অবস্থা। পূর্ব ওই অবস্থাতেই পূর্ণতার কাছ থেকে শ্রেয়াকে ছাড়িয়ে নিতে প্রচুর বেগ খাটাচ্ছে। পূর্ণতার হাত ধরেই সেখান থেকে টেনে একটা খালি কেবিনে নিয়ে এলো। দরজার নক করে তারা হুড়ো ভঙ্গিতে পূর্ণতার মাথার পেছন থেকে নিকাবের বাঁধন খুলতেই এক টানে নিকাব খুলে আনলো পূর্ব। কান্নায় পূর্ণতার সারা মুখ লাল হয়ে নাক ফুলে আছে। চোখের পাতা এমনভাবে ফুলেছে ঠিক করে বুঝতেও পারছে না। পূর্ব ওকে বেডে বসিয়ে পাশে নিজেও বসে পড়ল। পূর্ণতাকে নিজের দিকে ঘুরিয়ে পকেট থেকে রুমাল নিয়ে চোখ মুছে দিতেই শান্ত গলায় বলল, এভাবে কাঁদলে বাকিদের সামলাবে কিভাবে? আন্টিটা কিভাবে কান্নাকাটি করছেন দেখেছো? এখন তুমিও যদি ভেঙে পড়ো, ওনাদের কে দেখবে? পূর্ণতা আবারও ঠোঁট উল্টে কান্নাজনিত কণ্ঠে বলে উঠল, ও আমাকে ছেড়ে গেল কেন? আমি কি ওকে ক্ষমা করতাম না? বলো না, আমি কি দোষ করেছি ওর কাছে? ও কেন চলে গেল? পূর্ণতার প্রশ্নচিহ্নে উত্তর খুঁজে পায় না পূর্ব। নিজেকে অনেক ছোট লাগছে ওর। শ্রেয়াকে বাঁচানোর জন্য সবকিছু করেও মেয়েটার ভাগ্য ওকে বাঁচতে দিল না। চোখ বন্ধ করে মুখ সিলিংয়ের দিকে করে জোরে নিঃশ্বাস ছাড়ছে সে। চোখের দুকোণ থেকে শিশির ফোটার মতো অশ্রু গড়াচ্ছে গাল বেয়ে। মৃত্যুটা কেন হলো? ভুলের শাস্তি কি মৃত্যু হলেই পাওয়া হয়ে যায়? ভাগ্য এতটা নিষ্ঠুর না হলেও পারত না? পূর্ণতা কান্নার চোখে হপ করে পূর্বের কাঁধে কপাল ঠেকিয়ে দিল। কি বলে পূর্ণতাকে বোঝাতে শব্দ মিলাতে পারছে না পূর্ব। আজ শব্দ ভাণ্ডারে অর্থতত্ত্বের অক্ষরগুলোও ভুলে গেছে পূর্ব। বন্ধ চোখে কোনা দিয়ে থেমে থেমে বাড়ি ধারা হচ্ছে তার। পূর্ণতার ঘাড়ের উপর হাতটা রেখে জড়িয়ে ধরার চেষ্টা করতে চাইল, কিন্তু বিক্ষিপ্ত মনটা আজ পূর্ণতার কান্না সহন করতে পারছে না। সবাইকে দুঃখ দিয়ে না ফেরার দেশে চলে গেল শ্রেয়া। ডক্টর ওর বাঁচার 50% চান্স যখন 20% বলল, তখনই ওর পালস রেট ড্রপ করতে শুরু করলো। এর মধ্যে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় একবার চোখ খুলেছিল শ্রেয়া। ওই কক্ষে ওই মুহূর্তে এই বিরল দৃশ্য দেখে ডক্টর চমকে উঠেছিল। কারিশমা ভেবে ডক্টর নিজেদের আশ্বস্ত করে সবাইকে সেটা জানাতে খুশিতে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলো। শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে হাসি ফুটে উঠল সবার। পূর্ণতা অনেক জোরাজোরি করে অনেক মিনতি করতে থাকে কক্ষে একবার দেখা করার জন্য।
ডক্টর ওকে বারণ করলে পূর্ব পেছন থেকে ইশারা দেয় ওকে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য। পূর্ণতা রুমে ঢুকলে শ্রেয়ার মৃদু শব্দে চোখ খুলে তাকায়। পূর্ণতাকে দেখতে চোখে বর্ষণের অশ্রু জমা হয়ে ওর ঠোঁট কামড়ে পূর্ণতার সূক্ষ্ম হাসি ফুটিয়ে ওর কাছে ধীরে ধীরে এগিয়ে এসে পাশে বসে। অমনি শ্রেয়ার চোখ থেকে জমাটপূর্ণ মেঘগুলো পানি ছেড়ে দেয়। পূর্ণতা হিচড়ে কান্না আড়াল করতে মাথা নুয়ে ফেলে। শ্রেয়ার হাত নাড়াচাড়া করতে চাইলে পূর্ণতার সাথে সাথেই ডানে বামে মাথা নাড়িয়ে বাধা দেয়। শ্রেয়ার গাল থেকে তখন মোটা মোটা অস্ত্রগুলো পড়ছিল। অক্সিজেন মাস্কের আড়ালে ঠোঁটজোড়া কিছু বলার জন্য কাঁপাচ্ছিল, কিন্তু কিছুতেই কোনো শব্দ ভেদ করতে পারছিল না। বলতে না পারার দুঃখে চোখ কুঁচকে নিঃশব্দে পানি ফেলল শ্রেয়া। পূর্ণতার নাক টেনে শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দেয়। ফিসফিসিয়ে বলে ওঠে, আমরা আবার সানি মামার ফুচকা খাবো দোস্ত, ট্রিটটা আমি দেব, একটু সুস্থ হয়ে যা। শ্রেয়া নীরব চাহনিতে চোখের অশ্রু অনবরত ফেলতে থাকে। কত চেষ্টা করলো একটু কথা বলার জন্য, কত হাঁসফাঁস করলো একটা শব্দ উচ্চারণ করতে, কিন্তু ব্যর্থ হয়ে গেল শ্রেয়া। পূর্ণতা বেরিয়ে আসার ঠিক 2 ঘন্টার পর কক্ষ থেকে বেরিয়ে নার্স চেঁচিয়ে ডাক্তারকে ডাকলো, সাইফুল স্যার জলদি আসুন। স্যার স্যার রোগীর বডি ঠান্ডা হয়ে যাচ্ছে, পালস রেট একদম কম। ওই কথা শুনে আবারও কাল এসে ভর করে সবার মুখ গ্লানিতে। ডক্টর ঠিক 15 মিনিট পর মুখের মাস্ক খুলে বিমর্ষ ভঙ্গিতে মাথা নুয়ে জানায়, মানুষটা পৃথিবী থেকে অন্য দুনিয়ায় পাড়ি জমিয়েছে, সে আর নেই। কেউ বিশ্বাস করতে পারল না। একটু আগেই তো শ্রেয়ার সাথে কথা বলে আসলো। একটা সুস্থ মানুষ কিভাবে মরে গেল? কেউ বিশ্বাস না করতে পারলেও পূর্ব ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নিল। করিডোরের শেষ কোণাটায় গিয়ে জানালার কাছে দাঁড়িয়ে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো। কাগজটার উপর সুন্দর করে লেখা, ইফ আই ডাই দেন প্লিজ রিড। কাগজটা খুলল পূর্ব, পড়তে লাগলো হাতের লেখাগুলো। আমার সুন্দর জীবন কত মধুর স্মৃতি করেছি, কিছু সম্পর্ক আমার জন্য এতটাই খাঁটি ছিল সেগুলো আমি বুঝতে পারিনি। আমার নিজের সুন্দর পরিপাটি দুনিয়াটা নিজের হাতে খুন করেছি। আমার আর বাঁচার ইচ্ছে হয় না। কোন বিবেকে আমি জঘন্য একটা কাজ করেছিলাম সেটার উত্তর আমি জানি না। আজ বড্ড কষ্ট হচ্ছে আমার। রাতগুলোতে এখন বালিশ ভিজিয়ে কাঁদি, ওয়াশরুমে ঘন্টার পর ঘন্টা দেওয়াল ধরে মাথা নুইয়ে কাঁদি। এতটা কষ্ট আমি কখনো পাইনি। মানুষ ভুল করলে মাফ চাওয়া লাগে, আমি কোন মুখে মাফ চাইব? মাফ চাওয়ার যোগ্যতাটাও আমি রাখিনি। আমি কখনো এমন হতে চাইনি, কখনো ওই অশ্লীল মনোভাবের মেয়েও ছিলাম না। কিন্তু সেদিন কি যে হয়েছিল, ওয়াসিফ পূর্বকে দেখে আমি সব কিছু ভুলে যাই। বেপরোয়া হয়ে ওয়াসিফ পূর্বকে চোখে চোখ রাখতে থাকি। ওর নামটা যত সুন্দর, মানুষটা দেখতেও সৌন্দর্যে মনোরম ভরপুর। আমার না ওকে পুরো নামে ডাকতে ভালো লাগে, ওয়াসিফ পূর্ব। একসময় পূর্ণতার পাগলাটে ব্যবহার খুব চটে যেতাম, রাগারাগি করতাম প্রচুর। কি আছে ওই ছেলের মধ্যে? মধু আছে, এভাবেও বলেছি। কিন্তু সামনাসামনি যখন ওই মুখটা প্রথম দেখেছি, আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকধুক করছিল। শান্ত চোখে কি হিংস্র চাহনি, আর চোখগুলো তো সর্বনাশ। মানুষটা রাজনীতি করে শুনলে সবাই চকিতে তাকিয়ে থাকবে, কারণ অমন সুদর্শন ছেলেদের আমরা এসির নিচে বাবার বিজনেস করতে দেখি, নয়তো দামি গাড়ি নিয়ে পাব ক্লাবে আওয়ারা করতে দেখি। এই ছিল পুরোই ভিন্ন। পূর্ণতার উপর এটা নিয়ে খুব হিংসে হতে লাগলো। আমি কখনো এতটা কেয়ার কাউকে করতে দেখতাম না। ওয়াসিফ পূর্ব যত দূরেই থাকুক, পূর্ণতার খেয়াল রাখতো, ভুলতো না। এমনও দিন গিয়েছে ওয়াসিফ পূর্ব দলের মিটিংয়ে ব্যস্ত, কিন্তু কানে ব্লুটুথ লাগিয়ে পূর্ণতার প্যাচাল ঘন্টার পর ঘন্টা শুনেছে। যত মানসিক কষ্টেই পূর্ণতা থাকুক, ওয়াসিফ পূর্ব কোথা থেকে উদয় হয়ে পূর্ণতার কাছে চলে আসতো সেটা আজও অজানা। সেদিন মাথা নষ্ট হয়ে গিয়েছিল আমার। আমি পূর্বের সাথে ঠিক যা করতে চাইছিলাম
তা ভাবলে আমাকে প্রস্টিটিউট বলতে কেউ পিছপা হবে না। কিন্তু এদিকে ওয়াসিফ পূর্ব চুপ থাকলো। আমার ব্যাপারে কারোর সাথে, এমনকি পূর্ণতার সাথেও কিছু বলেনি। মা আমার এই ঘটনা শুনলে দা এনে গলা কেটে দিত, অথচ ওরা দুজনই চুপচাপ সব ভুলে গেল। কি করে নিজের অসভ্য চেহারাটা সামনে নিয়ে মাফ চাইতাম? আমি আইমানকে খুব কষ্ট দিয়ে কথা বলেছি। ওকে এক সময় আমার সহ্য হতো না। ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা ঠিকই বুঝতাম আইমান আমাকে পছন্দ করে, কিন্তু রাজীবের মতো অমন নোংরা পছন্দ না। আমি না আইমানকে অজান্তেই দুঃখ দিয়ে ফেলেছি। আমার এখন হাসি পায়, প্রচুর হাসি পায়। কেন আইমানের মতো বন্ধুকে হারালাম? মানুষ হীরা খুঁজতে যেয়ে কোহিনূর হারিয়ে ফেলে। আমি তো সবচেয়ে দামি জিনিসকে পা দিয়ে লাথি মেরেছি। আমি আইমানকে হারিয়ে ফেলেছি। রুদ্ধকর জীবনটায় কি নিয়ে বাঁচতাম? অনুশোচনায় তীব্র ঝড়ে আমি মাটিতে মিশে গিয়েছি। দিনের পর দিন ক্যালেন্ডার উল্টাতাম আর ভাবতাম আজই পূর্ণতার পা ধরে ক্ষমা চাইব। আইমানের পাশে বসে বলবো, ইবলিশ আমাকে একটা শেষ সুযোগ দে, আমি তোকে ওয়াদা দিচ্ছি কখনো কোনো ভুল করব না। আমি আইমান ইবলিশকে মুখোমুখি করার জন্য সাহসও জুটিয়েছিলাম, কিন্তু ইবলিশটা আমার সাথে যোগাযোগ ছিন্ন করে দিয়েছে। তবে আমি একটা জিনিসের জন্য ঠিকই বন্দোবস্ত করে সাহস জুটিয়েছি, সেটা হলো মরার জন্য। মরতে কিন্তু অনেক সাহস লাগে। ট্রেনের নিচে যেয়ে মরতে চেয়েছি, পারিনি। ছাদে উঠেছি, কিন্তু পারিনি। শেষে চোখ বন্ধ করে হাতটা ছুরি দিয়ে একদম কেটে ফেললাম। পূর্ব এমনভাবে নিঃশ্বাস ছাড়ল যেন আটকে থাকা নিঃশ্বাস সে মাত্র ছাড়তে সক্ষম হলো। কাগজটার মাঝে আর কোনো লেখা নেই, ফাঁকা। শেষে তারাবাঁকা করে লেখা, আমাকে ক্ষমা করে দিও সবাই। সময় 1:20। ভারী বর্ষণে কিছু রাস্তায় হাঁটুর উপরে পানি পৌঁছে গেছে। গাড়ি চলাচল একদম নেই বলে শ্রেয়ার জানা যায় ওদের বাড়ির করা সম্ভব হয়নি। জোহরের নামাজ শেষে সাদা টুপি মাথা দিয়ে পূর্বের সাথে অন্য পুরুষরাও বেরিয়ে এলো মসজিদ থেকে। এলাল হাসপাতাল থেকে পূর্বের বাড়ির কাছে বলে শ্রেয়াকে সেখানে গোসল দিয়ে গোরস্থানে যাওয়ার জন্য ব্যবস্থা করতে বলেছে। ঝুম বৃষ্টির মধ্যে ওয়াসিফ ভিলার বাড়ির লন সাইডের গোসল শেষ শ্রেয়ার। সবাই বৃষ্টির মধ্যে খাটিয়া ঘিরে জমায়েত হয়ে আছে লন সাইডে। আশেপাশে যত মানুষ ছিল পূর্বের আত্মীয়রা মারা গেছে শুনে বৃষ্টির মধ্যেই জানাজা পড়তে এসেছে। ভিড়টাও দেখার মতো, একদম রাস্তা পর্যন্ত গিজগিজ করছে। পূর্ব সবকিছু ঠিকঠাক থেকে শ্রেয়ার লাশের খাটিয়ার কাঁধে তোলার জন্য হাত দিল। প্রথম সারিতেই পূর্ব ও শ্রেয়ার বাবা খাটিয়ার বাঁশ ধরল। এরপর রাজীব, আইমান ও পূর্ণতার বাবা সহ কিছু ছেলেরাও ধরে যাত্রা শুরু করলো। পূর্বের চোখের অবস্থা আজ বৃষ্টির পানির আলিঙ্গনের বুঝতে পারা কঠিন। শ্রেয়াকে বোনের মতোই ভালোবাসত পূর্ব। মেয়েটা অনুতপ্তে আজ দুনিয়া ছেড়ে দিল, সেটা নিয়ে নিজেকে এখন চরম অপরাধী মনে হচ্ছে ওর। যদি একবার শ্রেয়ার সাথে কথা বলতো, এতগুলো দিন ওর সাথে না পূর্ণতা যোগাযোগ রেখেছে না আইমান, ধুকে ধুকে মরেছে মেয়েটা। যদি অলৌকিকভাবে সবাই মাফটা করে দিত, তাহলে শ্রেয়া কি নতুনভাবে নিজের ভুল শুধরে বাঁচত না? পূর্বের মনে হচ্ছে এত ভারী ওজন বোধহয় ওর শরীরটা সইবে না, অথচ ওর চেয়েও ভারী ওজন সে একাই বহন করার সামর্থ্য রাখে। গরুস্থানে পৌঁছে খাটিয়া কর্দমাক্ত মাটিতে রেখে উপযুক্ত জায়গাটা দিয়ে খেয়াল করে। তাকাতেই আশ্চর্য হয়ে গেল। আইমান লাঙ্গল নিয়ে মাটি খুঁড়ছে। বৃষ্টিতে সাদা শার্টটা ভিজে, শরীর পরিদৃষ্ট, মাথা সাদা টুপি, হাতাগুলো কনুইয়ের মধ্যে গুটানো। আইমান গর্ত খুঁড়ার কাজ শেষ করে পূর্বের সাথে খাটিয়া নামাতেও সাহায্য করল। নির্বিকার লাগছে আইমানকে, যেন কিছুই হয়নি, সামান্য কাজ করতে এসেছে। অতএব মুষলধারায় বৃষ্টির মধ্যেই দাফন কার্য সম্পূর্ণ হয়ে সবাই যার যার অবস্থানে চলে গেল। পূর্ব তার বাবাকে আদেশ দিল সবাইকে এখান থেকে নিয়ে বাসায় যেতে। কিছুক্ষণের মধ্যেই জনমানব শূন্য হয়ে পড়ল গোরস্থান। কিন্তু সদ্য কবর দেয়া জায়গাটার কাছে হাঁটু ভেঙে মাটিতে বসা অবস্থা দেখা গেল আইমানকে। হাত দুটো উঁচু হয়ে
থাকা নতুন কবরটার উপরে রাখা। বৃষ্টির দাপট থাকা সত্ত্বেও পূর্ব যেন বুঝতে পারল পৃথিবীর বুক থেকে কেউ চলে গেলেও মন থেকে যেতে পারল না আর। পূর্ব আকাশের দিকে মুখ উঁচু করে চোখ বন্ধ করে ফেলল। চোখের ভেতর শ্রেয়ার শেষ লেখাগুলো যেন এখনো ভাসছে। কিছু লেখা ছিল হায়মানকে নিয়ে। প্রিয় আয়মান, আমার মৃত্যুর খবর পেলে আমার কথাগুলো ভুলে যেও। যা বেঁচে আছে তোমার মনের মাঝে সব ভুলে নতুন করে শুরু করো।